প্রথমে থাপড়াথাপড়ি দিয়ে শুরু হয়েছে তার জন্য ভাইবেন না যে সারা গল্পেই মারামারি হবে, তবে মাঝে মাঝে দুই একটা ঝড়ের প্রবণতা দেখা দিতে পারে, তা অবশ্য বলতে পারি। যাকগে, গল্পে আসা যাক। আমি কিছুক্ষণ আগে কানে হেডফোন দিয়ে ফুল ভলিউমে গান শুনছিলাম। গানটি ছিল কলকাতার একখান চুমু দিয়ে যা 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 যা। কে জানতো এভাবে চুমু দিবে যার জন্য আমার নরম তুলতুলে গালটা লাল হয়ে যাবে, সাথে 5টা আঙ্গুলের ছাপও ফ্রিতে। এতক্ষণ মাথা নিচের দিক করে ভাবছিলাম, কিন্তু এত সুন্দর করে চুমুটা দিল কে? হ্যাঁ, তাই তো। মাথা উঠিয়ে দেখি সামনে কয়েকটা হাফ ছেলে হাফ মেয়ে দাঁড়িয়ে আছে। আরে বুঝলেন না তো, আর বুঝবেন বা কেমনে যদি না বলি? আমার সামনে দাঁড়িয়ে আছে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা, আবার মেয়েদের মতো বড় বড় চুল। এখন ছেলে না মেয়ে তা ঠিক বুঝতে পারছি না। প্লিজ পাঠকেরা একটু বুঝিয়ে বলবেন ওনারা কে। মেয়ে ছেলের একই মতো দেখতে, মানে তো হলো তারা হিজড়া। তাই আর দেরি না করে সোজা বলে দিলাম, এই যে মিস না মিসেস হিজলা, কেন আমাকে থাপ্পড় মারলেন? কি আমি হিজলা আর তোকে থাপ্পড় মারবো না তো কি চুমু দিব? একটি কলিজা কালারের টি শার্ট পরা, সাথে রয়েছে মোটা ফ্রেমের চশমা। দরকার পড়লে তাই দেবেন। কি বললি? রাস্তায় মেয়েদের দেখলি ইফটিজিং করা? তার মানে ওনারা সবাই মেয়ে? আবার বড় বড় কথা, চোরের মার বড় গলা। এই যে মিস চশমাওয়ালি, একদম আমার মাকে চোর বলবেন না, তাহলে কিন্তু। তাহলে কি? হ্যাঁ তাহলে কি? একবার না 100 বার বলবো। কি করবি? হ্যাঁ এই যে মিস, একদম তুই তকারি করবেন না। একবার না 100 বার বলবো। কি করবি? হ্যাঁ কর, কি করবি কর। এই বলে আমার দিকে এগিয়ে আসছিল, তাই আমি আর দেরি না করে মানে কিস করে ফেলেছি। পাশে চেয়ে দেখি উনি আর ওনার বান্ধবীগুলো। পরক্ষণে দেখি চশমাওয়ালি আশেপাশে কি যেন খুঁজছে, তাই পরিস্থিতি ভালো না দেখে আমিও ফুরুত মানে এক দৌড়ে বাসায় চলে আসছি। বাসায় আসতেই বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা। আরে বুঝলেন না তো? আচ্ছা গল্পে থাকেন, পরে বলছি, আগে ওনার সাথে কথা বলি। আরে বাবা, কোথা থেকে এরকম দৌড়ে আসলে? আর বললেন না আঙ্কেল, রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা মহিলা কুকুর দৌড়ানি দিছিল, তাই এরকম দৌড়ে আসলাম। ঠিক বলছো, যেভাবে কুকুরের আমদানি হচ্ছে বাসা থেকে বের হয় মুশকিল। যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আসিফ আহমেদ, বাবা মার একমাত্র সন্তান। আজ সকালে ঢাকায় আসছি পড়াশোনার সুবাদে। এখানে একটা কলেজে ভর্তি হয়েছি। আর বাড়িওয়ালা কেন বলেছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে ঢাকা শহরে ব্যাচেলার ছেলেদের বাসা ভাড়া দেওয়া যে কতটা কষ্টের তা ব্যাচেলাররাই বুঝতে পারে। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক বাসা খুঁজেছি, কেউ ব্যাচেলার ভাড়া দেবে না। তারপরেই বাসে আসি, উনিও ব্যাচেলার ভাড়া দেবে না না করে দেন, কিন্তু অনেক রিকোয়েস্ট করায় রাজি হয়। তারপর ফ্রেশ হয়ে বের হই এই শহরটা দেখতে। তারপর একটা ভালো জায়গায় দাঁড়িয়ে ফুল ভলিউমে গান শুনছিলাম। আসলে গান আমার খুব প্রিয়, গান শুনতে আমি খুব ভালোবাসি। তারপর তো দেখলেনি, রুমের মধ্যে বসে আছি, একটু ফেসবুকে ঢোকা দরকার। ফেসবুকে নিউজ ফিডে ঘুরোঘুরি করছিলাম। কিছুক্ষণ বাদে দেখি বাড়িওয়ালা আঙ্কেল এসে হাজির। কি করো? কিছু না, এমনি বসেছিলাম। আচ্ছা, আজকে রাতে আমাদের এখানে খেতে এসো। সমস্যা নেই, আমি বাইরে থেকে খেয়ে আসবো। তোমাকে আসতে বলছি, আসবা? জি। তারপর তিনি চলে গেলেন। রাতে রেডি হয়ে তাদের বাসায় গেলাম। দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি বসলাম আঙ্কেলের পাশে। শুনলাম রাস্তায় নাকি তোমাকে কুকুরে দৌড়ানি দিছিল? জি আন্টি, ভাগ্য ভালো যে ওইগুলো মহিলা কুকুর ছিল, তাই পালায় আসতে পারছি। তাদের সাথে বসে খাচ্ছি, মনে হচ্ছে যেন নিজের বাসা, যেটা লাগছে নিজের হাতেই নিয়ে খাচ্ছি। ওনারা মনে হয় আমার এমন খাওয়া দেখে হয়তো মনে মনে বলছে কেমন বেহায়া, একজনের বাসায় গেলে কেমন করে খেতে হয় সেটাও জানে না। খাওয়া শেষে আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে গেল চারপাশের কোলাহলে, চারপাশে গাড়ি ঘোড়ার শব্দ, যেমনটা আমাদের দেশগ্রামে বাজারের সময় হয়। এমন পরিস্থিতিতে কারো ঘুমিয়ে থাকা সম্ভব না। অবশেষে বিছানা ছেড়ে উঠতে হলো। আজ ভার্সিটির প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি বের হতে হবে। তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ক্যান্টিন থেকে কিছু খাবার খেয়ে নিব। বাসা থেকে ভার্সিটি 10 মিনিটের পথ, তাই হেঁটেই পথ ধরলাম। চলে এলাম ভার্সিটিতে। আজকে আমার প্রথম দিন, মনের মাঝে ভয় নাই, আরও খুশি খুশি লাগতেছে। কত মেয়ে বন্ধু পাবো এইটা ভেবে আনমনে হাঁটছে। হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর উঠে পিছনের দিকে তাকিয়ে চোখ আমার কপালে। এ কি, এ তো কালকের সেই মেয়েগুলো। আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে সবগুলো এগিয়ে আসছে।
আমার তো ভয়ে গলা শুকিয়ে আসছে, কিন্তু কে? হ্যাঁ তাই তো, মনকে প্রশ্ন করলাম। আরে আসিফ, তুই যখন কলেজে ছিলি সবাই তোকে দেখে ভয় পেত, আর সেই তুই কিনা সামান্য একটা মেয়েকে ভয় পাচ্ছিস? সাহস যোগা আসিফ, সাহস যোগা মনে মনে। তাই উঠে দাঁড়ালাম। ভার্সিটির সকল ছাত্রছাত্রীরা সবাই জড়সড়ো হয়ে আমাদের দেখছে। ওরা আমার চারপাশ ঘিরে দাঁড়িয়েছে, মধ্যখানে আমি। কালকে যে মেয়েটাকে কিস করেছিলাম সে মানে চশমাওয়ালি আমার একেবারে কাছে এসে দাঁড়িয়েছে, ডিফারেন্ট দুই হাতের। আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে এখন আস্ত গিলে ফেলবে। ভয়ে একবার ঢোক গিললাম। হঠাৎ চশমাওয়ালি বলল, তার মানে ওনার নাম আরহা। নামটা তো অনেক সুন্দর, সাথে চেহারাটাও, তবে ব্যবহারটা মনে মনে। আমাকে আজ পর্যন্ত কেউ ছুতেও পারেনি, আর তুই কি? ওকে ধর, বান্ধবীদের উদ্দেশ্য করে। এই বলে যেই আমার দিকে তেড়ে আসছিল, আমি তখন ওই দেখো স্যার, সব কয়টা পেছনে তাকাতেই আমিও ফুরুত মানে এক দৌড়ে ক্লাসে চলে এসেছি। যাক বাবা, এবারের মতো বাঁচলাম, কিন্তু বাড়ি ফিরবো কিভাবে? হ্যাঁ সেটাই তো, থাক পরেরটা পরে, এখন বর্তমান নিয়ে ভাবি, পরে যা হবার হবে। এগুলো ভাবতেছিলাম, হঠাৎ পাশ থেকে। তোমায় তখন ওরা ঘিরে ধরেছিল কেন আর মারতে চাইছিল কেন? কাটা খায়ে নুনের ছিটা দিতেছ, তাই আমি মনে মনে। কিছু বললে? না না, কই না তো। তা বললে না কেন? তোমার সাথে ওরা এমন করলো কেন? প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে সব বললাম। ও যে পরিমাণ রাগে আর জেদি, ওকে ভার্সিটি সবাই ভয় পায়, ওর উপরে কেউ কথা বলে না। এবারে যাত্রায় বেঁচে গেছো, তবে সে তোমাকে ছাড়বে না। মানে বুঝলাম না। মেয়েটা বেশি সুবিধার না। আমি যেদিন প্রথম এসেছিলাম আমাকে তো পুরো ভার্সিটির সামনে 10 বার কান ধরে উঠবস করিয়েছে। কেন? তারা র্যাগিং করার সময় আমি একটু ভাব নিতে গেছিলাম, তাই আর কি। যাই হোক, আমি ইমন। আমি আসিফ। ও লেটস ফ্রেন্ড। অচেনা ছেলেটি? ও সরি, এখনো অচেনা অচেনা করছি। ওর নাম তো ইমন। ওকে ফ্রেন্ড। তারপর আমরা ক্লাসে বসে কথা বলছিলাম, একে অন্যের সম্পর্কে জানছিলাম। তবে এতটুকু বুঝতে পারছি, ইমন ছেলেটা খুব মিশুক টাইপের। খুব কম সময়ের মধ্যে আমাদের মাঝে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল। তবে মনের মাঝে এখনো ঝড় বইছে। একটা লেডি ডনের সাথে লাগতে গেলাম। তবে আমি কেন ভয় পাচ্ছি? মন বলছে, আসিফ তুই ভয় পাস না, ও শের হলে তুই শোয়া শের। তারপর আর কিছুক্ষণ আমরা গল্প করলাম, তারই মাঝে ছাড় চলে এলো। ক্লাস করলাম, তারপর আমরা কিছুক্ষণ গল্প করলাম, তার মাঝে স্যার চলে আসলো। তারপর ক্লাস করলাম। এভাবে একে একে সবগুলো ক্লাস শেষ করে ভার্সিটি শেষে বাইরে এসে দেখি চশমাওয়ালি ও তার বান্ধবীগুলো হাতে লাঠি নিয়ে খুবই রাগান্বিতভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু তারপর আমি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আর মনে মনে দোয়া কালাম পড়ছি। ওদের কাছে আসতেই সব কয়টা লাঠি দিয়ে পেটানো শুরু করছে। কিছুক্ষণ মারার পর থামলো। মেয়েদের টিস করা, আবার আমাকে কিস করা, তাই না? তখন তো পালিয়েছিলি, এখন কিভাবে পালাবি? তোকে তো আজকে মেরেই ফেলবো। আরে মরে যাবো তো, আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি তাই না? তোকে তো মেরেই ফেলবো। কিছু না বলে আরো কিছুক্ষণ উড়াধুরা মেরে চলে গেল। আমার তো সারা শরীর ব্যথা। কোনো মতে বাসা চলে এলাম। তবে হ্যাঁ, এর প্রতিশোধ আমি নেব। কাল দেখাবো আমার নতুন চমক। আমি কি জিনিস তা হারে হারে টের পাবে মিস চশমাওয়ালি। বাসায় চলে এলাম, সারা শরীর ব্যথা করছে। আর মেয়েদের শরীরে এত জোর আসে কোথা থেকে? সারাদিন মনে হয় খায় আর খায়। না, সারাদিন খেলে তো ওরা মোটি হয়ে যেত, কিন্তু ওরা তো মোটেও মোটা না। এক একটা তো চিকন বাঁশের মতো। সারাটা বেলা রুমে শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম। বিকেলে একটু বাইরে বেরিয়েছি, সাথে রয়েছে ইমন। দুজনে হাঁটছি, ইমন এটা ওটা দেখাচ্ছে, আমি হা করছি। এই শহরে ইমন অনেক দিন ধরে রয়েছে, ওর প্রায় সবই চেনা। কিন্তু ও কি বলছে তাতে আমার মন নেই। আমার মন রয়েছে কিভাবে প্রতিশোধ নিব। কিরে, আমি তোকে কি বলছি আর তুই কিনা হা করে যাচ্ছিস? তোর কি কিছু হয়েছে? কই না তো। তাহলে এমন অন্যমনস্ক হয়ে কি ভাবছিস? ভাবছি কি করে প্রতিশোধ নেওয়া যায়। কিসের প্রতিশোধ? কাকে? চশমাওয়ালিদের। কথাটা বলতেই ইমন দেখি পেছন দিক ঘুরেই চলে যেতে ধরছিল। আমি দ্রুত তার হাতটা ধরে আমার দিক ঘুরিয়ে, কি ব্যাপার, তুই চলে যাচ্ছিস কেন? আরে ভাই, তোর মরার শখ যাচ্ছে, তুই গিয়ে মর, আমি এর মধ্যে নাই। ওই মেয়ে যে বদের হাড্ডি, প্রথম দিন যেভাবে আমাকে কান ধরিয়েছে আমি তা কোনোদিন ভুলবো না। ভাই আমাকে ছেড়ে দে, আমি এর মধ্যে নেই। তুই নেই মানে? তুই যদি আমাকে হেল্প না করিস তো আমি তোকে এই 4 রাস্তার মোড়ে তোকে কান ধরাবো। শালা কোথায় একটু বন্ধুকে হেল্প করবি তা না, আর উনি ভয়ে পালাচ্ছে। আরে ভাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরোই অন্ধকার। তুই এক কাজ কর, আমার এক চেনা পরিচিত মামা আছে, তিনি ইলেকট্রনিক জিনিস বিক্রি করে। তুই বরং তার কাছ থেকে ভালো দেখে দুটো লাইট কিনা। ওই শালা,
তুই কি আমার সাথে ফাজলামো করস? আরে না, তুই ওই মেয়েকে চিনিস না, কারণ ওই মেয়েটা যে মাত্রার বজ্জাত, দেখবি তোকে একবার তেজপাতা বানিয়ে ছেড়ে দিবে। ভার্সিটি সবাই ওকে দেখে ভয় পায়, ও যা বলে তাই। আর তুই কিনা ওর সাথে লাগতে গেছিস। আমার কি দুধে ধোয়া তুলসী পাতা মনে করছস? আমার গ্রামে শুনে দেখিস। আচ্ছা বাদ দে, চল ওই দোকানটা একটু ঘুরে আসি। চল। আমি বুঝতে পারছি ইমন এখনো ভয় পাচ্ছে। বেচারা ভিতরে সামান্য একটা মেয়েকে ভয় পাচ্ছে। তবে আমি কিন্তু ভয় পাই না, আমি ওর পাল্টা জবাব নিব। তবে কি করে দেব তা মাথায় আসছে না। আনমনে হাঁটছি, হঠাৎ চোখ পড়ল চশমাওয়ালির সাথে থাকা মানে একটা ছেলের হাত ধরে হাঁটছে। আর ইমন দেখতো, ওটা চশমাওয়ালির বান্ধবী না? কি যেন নাম? হে, তাই তো, ওর নাম তো রিমি। হঠাৎ দেখলাম ছেলেটার হাত ধরে একটা গাছের আড়ালে গেল। আমি আর ইমন দৌড়ে গেলাম। গিয়ে দেখি তারা গভীরভাবে চুমুতে আবদ্ধ হয়ে আছে। তাই সুযোগ বুঝে পকেট থেকে ফোনটা বের করে একটা পিক তুলে নিলাম আর প্রাণ খুলে একটা হাসি দিয়ে গান শুরু করলাম। আর নাচতে নাচতে বাসার দিকে ছুটলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে, তুই এরকম 32টা রাত বের করে হাসছিস কেন? মনে হয় চতুর্থ বিশ্বযুদ্ধ তুইও জয় করে ফেলেছিস। আরে বন্ধু, পেয়ে গেছি আমার প্রতিশোধের রাস্তা। একেবারে 5 তলা বিল্ডিং এর মতো সোজা। মানে? কাল ফার্সিতে আসিস, তাহলে বুঝতে পারবি বন্ধু। এই বলে আমি চলে এলাম বাসায়। আর এইদিকে ইমন ভাবছে, একটু আগেই ছিল বাংলার 5-এর মতো মুখটা, আর এরই মাঝে কি এমন হলো যার জন্য রাজ্য জয় করা হাসি আসছে? পাগল টাগল হয়েছে নাকি কে জানে। চলে এলাম বাসায়। রাতে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এলাম। শুয়ে শুয়ে ভাবছি কাল চশমাওয়ালির কি অবস্থা নেই না হবে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি তার খেয়াল নাই। ঘুম ভাঙলো যথাসময়ে। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। ইমনকে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বললাম। এই ফাঁকে আমিও নাস্তা সেরে নেই। তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ইমন এলো, দুজন একসাথে ঢুকলাম। ঢুকেই দেখি আরহা বাইকের উপর বসে আছে, আর তার বান্ধবীগুলো 2টা ছেলেকে র্যাগিং করছে। তোকে যা বলছি তুই তা কর, যা চলতি। এমন তাড়াতাড়ি চলে গেল। রিমি ওর বান্ধবীদের থেকে দূরে কার সাথে যেন কথা বলছে। এমন যে কি যেন বলল। কিছুক্ষণ পর রিমি এলো। তোমার সাথে কথা আছে, ওই দিকে আসো। রিমি আমার পিছনে আসলো। কেমন আছো? এই কুত্তা, তোর সাহস কি যে আমাকে তুমি করে বলিস? পকেট থেকে ফোনটা বের করে ছবিটা দেখালাম। রিমি আমার দিকে তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। এই কুত্তার ছা, তুই এই ছবি কোথায় পেলি? আস্তে আস্তে মিস রিমি, মানুষ শুনতে পারবে। ইমন, তুই একটু ওই দিকে যা, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা। আহ, কি সুন্দর না? ছবিটা দেখিয়ে বললাম। ওই, মুখ সামলিয়ে কথা বলবি। ছবিটা কই পাইলি? বলছিলাম ছবিটা যদি পুরো ভার্সিটিতে ছড়িয়ে দিই তাহলে কেমন হবে গো? খুন করে ফেলবো তোকে। ছবিটা ভার্সিটির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওখানে ছেড়ে দিই। এই না না, এমনটা করবেন না প্লিজ। এই তো লাইনে আসছো। আপনি ছবিটা কোথায় পেলেন? সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, না হলে ছবিটা ছেড়ে দিব। কি? এই গোলাপি কাগজগুলো নিয়ে গিয়ে তোমার সবগুলো বান্ধবীর পিছনে লাগিয়ে দিতে হবে। আর এই নীল কাগজটা শুধু তোমার বান্ধবী আরহার পিছনে লাগিয়ে দিতে হবে। কি আছে কাগজে? তেমন কিছু না। নীল খামটায় লেখা আছে আমি চোরের সর্দার, আর গোলাপি কাগজগুলোতে লেখা আছে আমরা সবাই চুরনি। দেখি রিমি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর আমি রাজ্য জয় করা একটা হাসি দিলাম। যদি না করি তাহলে? ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। এই না, আমি চাচ্ছি। রিমিকে দেখলাম ওর বান্ধবীদের কাছে গেল, সবাইকে কি যেন বলল। তাই ওরা ক্লাসের দিকে হাঁটতে থাকলো, সবাই সামনে সামনে আর রিমি পিছনে পিছনে হাঁটছে। সুযোগ বুঝে রিমি সবার পিঠে কাগজটা লাগিয়ে দিল। আমি তো মনে মনে শয়তানে হাসি দিচ্ছি। সবাই যত সামনে এগোচ্ছে সবাই কেমন করে যেন ওদের দিকে তাকাচ্ছে আর হাসাহাসি করছে। কে লাগিয়ে দিল এরকম করে? তাহলে শোন। তারপর ওকে সব খুলে বললাম। ইমন দেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ও তোকে ছাড়বে না, আমি এর মাঝে নেই ভাই। এই বলে ইমন তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেল। আরহার তার বান্ধবীদের দেখলাম চারপাশে ভালোভাবে তাকাচ্ছে, হয়তো বুঝতে পারছে না কেন সবাই তাদের দিকে তাকিয়ে হাসছে। রিমিকে কি যেন জিজ্ঞাসা করলো, রিমিও কি যেন বলল, বোঝা গেল না। পুরো ভার্সিটিতে হাসির রোল পড়ে গেছে একেবারে। আরহার বান্ধবী তিন্নিকে দেখলাম হঠাৎ আরহার পিছনে এসে কাগজটা তুলল। একে একে সবাই কাগজগুলো তুলল, হয়তো ঠিক পেয়ে গেছে। কাগজটা পড়ে তো আরহার তার বান্ধবীরা সাপের মতো ফুঁসছে, মনে হয় 1000 বছরের শত্রুকে কাছে পেয়েছে।
তারপর আরহা আর রিমির মাঝে কি যেন কথা হলো, বুঝলাম না। আরহা এক পর্যায়ে দেখলাম ওর গালে থাপ্পড় মেরে দিল। আহারে বেচারা রিমি, দেখে পুরো মায়া হচ্ছে। তবে তার হলে লাভ কি? আমার প্রতিশোধ তা নিয়েছি। ওদের মাঝে আরও কি যেন কথা হলো। হঠাৎ করে আরহা আমার দিকে তাকালো, চোখে মুখে রাগী ভাব। আইজ আমারে খাইছে রে, মনে হয় রিমি ওকে সত্যি কথা বলে দিছে। আমার তো এখন আফ্রিকার বনভাসে যাওয়া লাগবে, না হলে হতে পারে আমার হাত পাগুলো হারাতে পারি, সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে। কথাটা ভাবতেই গা শিউরে উঠল। আরহাকে দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। আমার আর পাই কেড়ে। আমি তো জোরে করে একটা নিঃশ্বাস নিয়ে ভারতের বোলার বুমরার বোলিং গতির মতো দৌড় দিছি। এক দৌড়ে বাসায় চলে আসি। সারাদিন বাসা থেকে বের হই নাই। রাতে দারোয়ান চাচাকে দিয়ে খাবার আনিয়েছি। বলা তো যায় না, রাস্তায় যদি থাকে তাহলে তো আমি শেষ। বাইরে বের হলে এই কড়া রোদে বেলায় টুপিওয়ালা জ্যাকেট পরে বের হয়। আশেপাশের মানুষ আমাকে দেখে হাসাহাসি করে, তাও আমি কিছু মনে করি না। বলা তো যায় না, হঠাৎ সামনে এসে পড়ে। অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ভুলেও ধরি না, কিন্তু সকাল থেকে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসতেছে। পিক করতে চাই নাই, কিন্তু পরক্ষণে ভাবলাম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাই ভয়ে ভয়ে পিক করলাম। কি ব্যাপার, সেই সকাল থেকে ফোন দিচ্ছি, মেসেজও করছি, রিপ্লাইও দিচ্ছিস না কেন? বুঝতে পারছি ইমন। যাক, হাফ ছেড়ে বাঁচলাম। মনে হয় ইনবক্সে মেসেজ ফুল হয়ে গেছে, তাই ইমনের মেসেজ আসে নাই। না মানে এমনি আর কি। কি বলবি বল? তুই এখন কোথায়? এই তো আছি। ইমনকে বললাম না যে আমি বাসে আছি? যদি আরহা ওকে ব্ল্যাকমেল করে আমার ঠিকানা জানার চেষ্টা করে? না থাক, বলা যাবে না। ভাই তুই শোন, যেখানে থাকিস না কেন ভার্সিটিতে আসিস না। কেন? আরহা আর তার বান্ধবীরা আসছিল আমার কাছে তোর ঠিকানা চাইতে, আমি দেই নেই। সেই জন্য ওরা ধরে মেরেছে, তাও আমি দেই নেই। ইস, সারা শরীরটা ব্যথা করছে। শালার মেয়েদের গায়ে এত জোর থাকে কি করে? ইস, বেচারা ইমন, কি মারটাই না মেরেছে। আর আমি কিনা আরও ওকে সন্দেহ করলাম। বলিস কি? আচ্ছা আমি দেখছি, এখন রাখি। ভালো থাকিস। বুঝতে পারছি আরহা কেন আমার ঠিকানা খুঁজছে। এখন যদি আমি ভার্সিটিতে যাই তাহলে নিশ্চয়ই আমার কপালে দুঃখ আছে। না, আর কয়দিন পরেই যাব, মনস্থির করলাম। আগে তো বাইরে বের হতাম, এখন তাও বের হওয়া যাবে না। পরিস্থিতি শান্ত হোক, তারপর না হয় বের হব। ছাদে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ দেখছি। এই জনমানব ব্যস্ত শহরে যানবাহনে ভরা। চারপাশে গাড়ি ঘোড়ার শব্দও কানে ভেসে আসছে। অনেক কাপল হাতে হাত ধরে হেঁটে যাচ্ছে, কি সুন্দর লাগছে। গল্প পড়ছিলাম শহরে। রাত দেখতে নাকি ভীষণ ভালো লাগে। চারপাশে গাড়ির লাইটের আলো ছড়ায়। তাহলে আজ রাতে আমিও সেই সুন্দর উপভোগ করব। আনমনে ভাবছি কথাগুলো। কাল তো আবার অফ ডে, মানে শুক্রবার, ভার্সিটি বন্ধ। চারপাশে চোখ বুলাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমাদের বাসায় গেটে একটা রিক্সা থামলো। রিক্সা থেকে একটা মেয়ে নামলো। মেয়েটা উল্টো পাশ করে মামার ভাড়া পেট করছিল। হঠাৎ এদিকে খুললো, মেয়েটিকে দেখে আমার তো রীতিমতো ভয়ে দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। কারণ মেয়েটি কেউ না, সদ্য চশমাওয়ালি, মানে আরহা। কিন্তু ও এখানে কেন? হ্যাঁ তাই তো, তাহলে ও কি বিচার দিতে আসছে বাড়িওয়ালার কাছে? যদি তাই হয় তাহলে তো আমি শেষ। বাড়িওয়ালা আমায় আগেই বলেছে কেউ যদি আমার নামে কমপ্লেন করে তাহলে আমাকে বাসা ছাড়তে হবে। না না, তা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ওকে আটকাতে হবে। নিচে চেয়ে দেখি বাড়িওয়ালা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে, আর আরহাও গেট দিয়ে বাসায় ঢুকছে। কিন্তু ওর হাতে ব্যাগ কেন? আরও বোরখা পরে আছে কেন? হঠাৎ দেখলাম বাড়িওয়ালাও আরহাকে দেখে দাঁড়িয়ে গেল। না, মাথায় কিছুই ঢুকছে না। তার ঢুকাতে হবে না, আগে আরহাকে থামাতে হবে। এই আরহা, দাঁড়াও দাঁড়াও। এই বলে আমি ছাদ থেকে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে দেখি আরহা আর বাড়িওয়ালা একসাথে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বাড়িওয়ালা কিছু একটা বলতে চেয়েছিল, তার আগে আমি বলে উঠলাম, আসলে আঙ্কেল ও হচ্ছে মানে আমার গার্লফ্রেন্ড। কথাটা বলতেই দেখি বাড়িওয়ালা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি একটু পেছনে ঘুরে আরহাকে চোখ টিপে দিলাম। আমি আর দেরি না করে আরহাকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে আসতেই দেখি আরহা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, আর সেই আগুনে মনে হয় আমি পুরো ছাই হয়ে যাব। এই তুমি এখানে কেন? কথাটা বলতে না বলতেই ঝড়ের বেগে আমার এই নরম তুলতুলে গালে গনে গনে দুইটা চুম্মা, মানে ঠাস ঠাস এমন চুম্মাই দিছে সবার ছেবড়ি রে। ইস, গাল দুটো লাল হয়ে গেছে। কি ব্যাপারে মারলেন কেন? আমি ভয়ে ভয়ে কথাটা বলতেই এবার কালবৈশাখী ঝড়ের মতো আমার দিকে এলো। এই বুঝি আবারও দুটো চুম্মা দিল। ভয়ে চোখ বুজে ফেললাম। হঠাৎ অনুভব করলাম চুম্মা দেয়নি, কিন্তু কলার ধরে দাঁতে দাঁত চেপে
তুই এখানে কেন? এখানে থাকবো না তো কোথায় থাকবো? আমি একটু ভাব নিয়ে, কিন্তু সেটা আর বেশিক্ষণ কই। আবার কলার ধরে, আই, একদম তারা তারা কথা বলবি না। বল এখানে কি করিস? আমি ভয়ে ভয়ে আমি এই বাসায় থাকি আজ 5 দিন ধরে। কি, তুই এই বাসায় ভাড়া থাকিস? কই, বাবা তো আমায় কিছু বললো না। তার মানে বাড়িওয়ালা আঙ্কেল ওনার বাবা, আর বাবার সামনে তার মেয়েকে প্রেমিকা বানায় দিছি। তার মানে নিশ্চয়ই আজ ওনার উপর দিয়ে ঝড় বয়ে যাবে একটা। ভাবছি আর মনে মনে হাসছি, কিন্তু প্রকাশ করতে পারছি না, যদি বুঝে যায়। জানি না আজ তোর জন্য আব্বু আমাকে কি করে। যদি কিছু বলে তাহলে তো এর শাস্তি তো তোকে পেতেই হবে। সরি, আমি জানতাম না। আমি ভেবেছিলাম সেদিন ভার্সিটিতে ওই রকম করায় জন্য বিচার দিতে আসছেন। নিকুচি করি তোর ভাবা। নাম কি রে তোর? আসিফ। আপনার নাম আরহা, তাই না? বাসা কোথায় তোর? পঞ্চগড়। ও শুনুন, এখানে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে, আর আমার সাথে ফয়সলামি করা যাবে না। আর কলেজের ব্যাপারে বাবা যেন না জানে, আর যদি জানে তার ফল ভালো হবে না কিন্তু। তা পরে দেখা যাবে। বেশি কথা না বলে যা এখান থেকে। কেন যাব আমি? এই রাস্তা, সুতরাং আমি পাবলিক হিসেবে আমারও থাকার অধিকার আছে। আপনার যাবার দরকার হলে আপনি চইলা যান। আরহা দেখি রাগান্বিতভাবে আমার দিকে আসছে। আমিও কি কম নাকি? আমি আসছি তবে রুমে। কেমন মেয়ে রে বাবা, বাড়িওয়ালার মেয়ে হইছে বলে কি জানা তাই বলে যাবে নাকি? ঠিক আছে, প্রতিশোধ আমিও নিমো একদিন। রুমে বসে আছি আর ভাবছি ভার্সিটিতে চশমাওয়ালি গুন্ডি আর বাসায় আরহা। তার মানে বাবা মার সামনে সাধু আর ভার্সিটিতে গুন্ডি। আমার প্রতিশোধের রাস্তা এখন পানির মতো সোজা। পাখি নিচে নিজেই ফাঁদ কিভাবে পাততে হয় দেখাই দিছে, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকতেছে না। বাড়িওয়ালা আঙ্কেল কত ভালো, আর ওনার মেয়ে আজ তো একটা গুন্ডি। জানি না আঙ্কেল কিভাবে প্লে স্টোর এই অ্যাপ ডাউনলোড করছে। আগে বন্ধু ইমনকে একটা ফোন দেওয়া দরকার। আমার এই খুশির সংবাদটা তাকে দিতে হবে। তাই পকেট থেকে ফোন বের করতেই ইমনের ফোন চলে এলো। যাক বাবা, কেয়া বাত হ্যাঁ। ফোন পিক করে, হ্যাঁ ইমন বল। কোথায় তুই? কেন, বাসায়। শোন, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? আরেকটা খুশির সংবাদ আছে রে বন্ধু। আগামী 4 দিন ভার্সিটি বন্ধ দিয়েছে, কি একটা সমস্যার কারণে। 4 দিন রুম থেকে বেরোবি না। বলা তো যায় না, রাস্তায় তোকে দেখে ধরে ফেলে মার দেয়। আমাকে কি মারটাই না মারলো শালার খাচ্চুন্নিরা। চুপ শালা। আরে মামা, আমাকে মারা তো দূরের কথা, এখন ছুতেও পারবে না। কেন কেন? সূত্র পেয়ে গেছি মামা, সূত্র। কিসের সূত্র? কি বলছে কি আমার মাথায় ঢুকছে না। তোর মাথায় ঢুকাতে হবে না। একটু পর আমার সাথে লোকাল পারে দেখা কর, তারপর সব বলবো। এই বলে ফোনটা কেটে দিয়ে রেডি হতে চলে গেলাম। আর এদিকে ইমন ভাবছে, এ শালা আকাশের মতো একটু পর পর রং পাল্টায়। এই তো কালো মেঘে ঢাকা, একটু পর রৌদ্রতেজ ভরা, আবার কখনো রং দুরুন মাখা। আল্লাহ জানে এর কপালে কি আছে। আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য লেকের পার। এই জনমানব রাস্তায় হাঁটছি আর ভাবছি, আল্লাহ জানে মেয়েটার উপর দিয়ে কি হাল যাচ্ছে। বাবার সামনে মেয়েকে প্রেমিকা বানায় দিছি, না জানি কি হাল আমার করে। তবে আমিও ছাড়বো না। এতদিন ভয়ে ভয়ে চলেছি, আর না। লেকের পাড়ে আসতেই দেখি ইমন চলে এসেছে। ইমনের বাসাটা এখান থেকে খুব কাছে। কিরে, এত জরুরি তলব করলি যে? তা শুনি, কি তোর খুশির সংবাদ? শোন। তারপর তাকে সব খুলে বললাম। না মানে আর কি, ঘটনা আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। ভাই, আগে তোর ভবিষ্যৎ শুধু অন্ধকার দেখছিলাম, তাও লাইট দিয়ে দেখা যাইতো। এখন সূর্যের আলো দিয়ে দেখলেও দেখা যাবে না। আমি এর মাঝে নাই ভাই, আমাকে ক্ষমা করে দে। কেন? কারণ এই মেয়েটা যে মাত্রার বজ্জাত, আগে তো ভার্সিটিতে সমস্যা ছিল, এখন তো আরো বিপদ বাড়িতে গেছে। দেখবি তোরে একবারে তেজপাতা বানিয়ে ছেড়ে দেবে। তার উপর আবার ওদের বাসায় বাড়া থাকিস। ভালো চাস তো বাসাটা চেঞ্জ করে ফেলিস। আমাকে কি দুধে ধোয়া তুলসী পাতা মনে করেছিস? আমার গ্রামে শুনে দেখিস। তার জন্যই তো আজ কয়েকদিন ধরে ভার্সিটিতে যাস না। এই যা, আর কিছু বলা যাবে না, তাহলে দেখা যাবে পেস্টিসের 13টা বাজায় দিবে। আর কিছু না, চল বন্ধু চা খাই। চল। তারপর দুজনে মিলে পাশের এক টঙের দোকান থেকে চা খেয়ে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি আঙ্কেলকে সরি বলতে হবে। তখন কার জন্য? সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি আঙ্কেলকে সরি বলতে হবে। তখন কার জন্য জানি না, কিভাবে কি বলবো, তাও বলতে হবে। সিঁড়ি দিয়ে উঠে দেখি আরহা ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমাকে দেখে কাছে এসে, জানিস আজ তোর জন্য আব্বু আমাকে অনেক রাগ দেখিয়েছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। সরি, আমি জানতাম না। আমি ভাবছিলাম কলেজের সেই বিষয় নিয়ে আঙ্কেলের কাছে বিচার দিতে এসেছেন। নিকুচি করি তোর ভাবার। নিকুচি করেন আমার এই ভাবনা। জানে না তো আমার এই ভাবনার জন্য আজ অনেকে একটা চশমাওয়ালি গন্ডির গল্প পড়তে পারছে।
কিরে, কি ভাবছিস? যা এখান থেকে। আর হ্যাঁ, বাবা তোকে চিলেকোঠা ভাড়া দিছে, ছাদ নয়, তাই ছাদে আসবি না। ওই যে সিঁড়ির যে বা পাশের সিঁড়িটা আছে, ওইটা দিয়ে রুমে যাওয়া আসা করবি। আর যদি এসেছিস না। অমন বললেই হলো, ছাদে আসবো না। চিলেকোঠা যখন ভাড়া নিয়েছি, ছাদে আসা তো আমার অধিকার আছে। বাড়ির সাথে যেমন আঙিনা ফ্রি থাকে, তেমন চিলেকোঠার সাথে ছাদ। কি বললি? এই বলে আরহা দেখি রাগান্বিতভাবে আমার দিকে আবারও সেই প্রথম দিনের মতো চুম্মা দিতে আসছে। আমার আর পায় কেড়ে এক দৌড়ে রুমে। ওনার চুম্মার যেই পাওয়ার, যার ফলে আমার গালে 5টা আঙ্গুলের ছাপ উঠে যায়। রুমে এসে বড়সড় একটা নিঃশ্বাস নিলাম। যাক বাবা, হিটলার নির থেকে বাঁচলাম। তবে হ্যাঁ, এই প্রতিশোধও আমি নেব। তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া করে এলাম। গল্পে পড়েছিলাম এই শহরে রাত দেখতে নাকি ভীষণ ভালো লাগে। বিকেলে বলছিলাম আজ আমিও সেই সৌন্দর্যটা উপভোগ করব। তাই আর দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়লাম গিটারটা নিয়ে। বাসায় আসার সময় গিটারটা নিয়ে এসেছিলাম। গিটার বাজিয়ে গান গাইতে গাইতে খুব ভালো লাগে। যখন গ্রামে থাকতাম তখন বন্ধুরা মিলে কোনো নির্জন জায়গায় বসে গিটার বাজিয়ে সকলে গান ধরতাম। তবে আজ বন্ধুরা নেই কেউ পাশে থেকে গান শোনার। আজ আকাশটা বড্ড সৌন্দর্যে ভরা, একটিমাত্র চাঁদ, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত তারা। শুনেছিলাম চাঁদ নাকি অনেক সুন্দর, তাই হয়তো তারারা তাকে পাহারা দিচ্ছে। গিটারটা নিয়ে ছাদের এক কোণে বসে পড়লাম, দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে। গিটারটা টুংটাং বাজ তুললাম। গান তো অনেকদিন ধরে গাওয়া হয় না, গলাটা হয়তো জমা বেঁধে আছে। তাও আমার প্রিয় শিল্পীর মিনারের একটা গান ধরলাম। এই শহরে ছোনা কি নেই, সন্দেহ হয় হলুদ নিয়নে, এই আধারে আলো নেই, ভুলের চিঠি আসে পিয়নে। কিছু স্মৃতি আজও আপন, কিছু ব্যথা খুবই গোপন, কিছু ছবি থাকে নীরবে, কিছু কথা কাঁদে আড়ালে, কিছু কথা কাঁদে আড়ালে। অবাক চোখের অবাক জলে নীরব কষ্টগুলো ঝরে। তুমি আমি এক মলাটে, তবুও আছি অনেক দূরে। কিছু স্মৃতি আজও আপন, কিছু ব্যথা খুবই গোপন, কিছু ছবি থাকে নীরবে, কিছু কথা কাঁদে আড়ালে, কিছু কথা কাঁদে আড়ালে। গানটা ছেড়ে দিলাম, আর গাইতে পারলাম না। কেমন যেন নেশায় পড়ে গেলাম। খালি মনে হচ্ছিল দুজোড়া চোখ আমায় আড়াল করে দেখছে। কিন্তু কোথায় সেই দুজোড়া চোখ? দাঁড়িয়ে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তবুও যেন খুঁজছে তাকে। হঠাৎ চোখ বোলাতে বোলাতে আটকে গেল পাশের বাসার ছাদে। কেউ একজন দাঁড়িয়ে আছে, তবে জ্যোৎস্নার আবছা আলোয় দেখা যাচ্ছে কোনো মানবী দাঁড়িয়ে আছে। হঠাৎ কেমন যেন ভয় করছে। কেই নারী? উনি কি সত্যিই নারী নাকি অন্য কিছু? না, আর কিছু ভাবতে পারছি না। গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আর ঠাই হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। দ্রুত ছুটে এলাম রুমে এসে দরজা জানালা সব লাগিয়ে দিয়ে বিছানায় বসে পড়লাম। খুব ভয় করছে, গা থেকে ঘাম বেরোচ্ছে। এখন শীত তেমন একটা যায়নি, যদিও ফাল্গুন মাস শীত না যাওয়ারই কথা। শুয়ে পড়লাম, লাইটটা নেভালাম না। আর দিন হলে লাইট নিভাতে হয়, না হয় ঘুমই ধরে না। কিন্তু আজ কিছুতেই নিভাতে ইচ্ছে করছে না। এরকম আগে কখনো হয়নি। এখন কিছুতেই ঘুম আসছে না, আর আসবেই বা কী করে? চোখের সামনে সেই অদ্ভুত জিনিসটা বারবার ভেসে উঠছে। তবে সে কি কোনো অদৃশ্য কিছু ছিল, নাকি কোনো মানুষ ছিল? না ভেবেও পাচ্ছি না। কখন যে সকাল হবে। এখন আগের চেয়ে কিছুটা স্বাভাবিক লাগছে। ঘুমানোর চেষ্টা করলাম। আস্তে আস্তে চোখ জোড়াও কেমন যেন লেগে আসলো। হারিয়ে গেলাম গভীর ঘুমে। একেবারে ঘুম ভাঙলো সকালে। উঠে দেখি বেলা 7টা বাজে। আমি আবার অমনি একবার ঘুমিয়ে পড়লে সারা রাত ঘুম ভাঙার আশঙ্কা খুব কম। আজ তো আবার অফ ডে। এত সকালে ঘুম ভাঙলো, আর দিন তো ঘুমই ভাঙে না। আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না। উঠে পড়লাম। ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছি, আর এই শহরটাকে দেখছি। আর দিন হলে এ সময় মানুষজনের হুমড়াহুমড়ি কোলাহল থাকতো, কিন্তু আজ নেই।
আসছে অফ ডে, আজ বেশিরভাগ বেলা করে উঠবে। তবে আজ রাস্তাঘাটে গুটি কয়েক মানুষ দেখা যাচ্ছে। এইসব ভাবছি আর ব্রাশ করছি, হঠাৎ পাশের বাসার ছাদে থেকে কে যেন ডাকলো। এক্সকিউজ মি। পেছনে ঘুরে দেখি একটি মেয়ে। জি। কাল রাতে আপনি কি এখানে গিটার বাজাচ্ছিলেন? বাট কেন বলুন তো? কাল রাতে এখানে দাঁড়িয়ে আপনার গিটার দিয়ে গান গাওয়া শুনছিলাম। পরক্ষণে আপনি গান গাওয়া ছেড়ে দিয়ে এদিক ওদিক তাকিয়ে দ্রুত রুমে চলে গেলেন। তার মানে কাল রাতে আপনি এখানে ছিলেন? জি, কেন? আসলে আমি যখন গান গাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল কেউ আমার আড়াল থেকে দেখছে, তবে ভাবিনি কোনো মানুষ হবে। আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু হবে, এই দ্রুত রুমে চলে যাই। ও, তবে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি কিন্তু খুব ভালো গান করেন। আর সবচেয়ে ভালো লেগেছে আপনার গিটার বাজানোটা। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনিও ভালো কথা গুছিয়ে বলেন। আপনাকেও ধন্যবাদ। তা আমরা কি পরিচয় হতে পারি? ও শিওর। আমি ফারিয়া, এটা আমাদের বাসা, আর আমি ইন্টার 3য় ইয়ারে পড়ি। অচেনা? ও সরি, এখন তার অচেনা নয়, উনি তো ওনার পরিচয় দিল, ফারিয়া। আমি আসিফ, এই তো এই চিলেকোঠায় থাকি। দেশের বাড়ি পঞ্চগড়। অল্প কিছুদিন হলো এখানে এসেছি, আর অনার্স প্রথম বর্ষে পড়ি। আমরা টুকিটাকি কথা বলছি, এরই মাঝে সিঁড়ি বেয়ে কেউ আসছে, তা আমি বুঝতে পারছি। পরক্ষণে দেখলাম আরহা ছাদে উঠে আমাদের এভাবে দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। হয়তো এ দৃশ্য ভাবতে পারিনি, আর ভাবতে পারবেই বা কেমন করে। আমরা দুজন খুব কাছাকাছি থেকে কথা বলছি, মানে এই বাসার ছাদ থেকে ফারিয়াদের বাসার ছাদের ডিফারেন্ট 3 অথবা 4 হাতের মতো। আমি আরহাকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি বেশি কথা বলতে থাকলাম, একটু তাড়না না হয় জ্বলুক। আরহা দেখি ছাদে হেঁটে হেঁটে এটা ওটা দেখছে, আর কি মনে মনে যেন ছুটে মারছে, আর বারবার আর চোখে আমাদের এদিকে দেখছে। আমার আবার বিষয়টা খুব ভালো লাগছে, তাই ফারিয়ার সাথে কথা বলাটা একটু বাড়িয়ে দিলাম। হঠাৎ দেখি আরহা হাতে থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত ছাদ থেকে চলে গেল। আমি একটু মুচকে হাসি দিয়ে ফারিয়াকে, তা ফারিয়া এবার রুমে যাওয়া যাক, ফ্রেশ হতে হবে, পরে কথা বলবো, কেমন? ওকে। তারপর ফারিয়া চলে গেল, আর আমিও চলে এলাম রুমে। এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নাস্তা করতে। তারপর নাস্তা করে চলে এলাম বাসায়। বাড়িতে একটু ফোন দেওয়া দরকার, তাই বাবার কাছে ফোন দিলাম। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আজ অফ ডে, মানে ব্যাচেলারদের প্যারা। এক বালতি কাপড় ধুয়ে শুকাতে দিলাম। তখনকার পর আরহার সাথে আর দেখা হয়নি, আর হবেই বা কি করে। আগুন যেভাবে জ্বালিয়ে দিয়েছি নেভানোর খুব কষ্টের, তবে আমি নেভাবো না, জ্বলতে থাকুক একটু। রুমে শুয়ে আছি আর এসব ভাবছি, এমন সময় দরজায় টোকা পড়লো। চেয়ে দেখি বাড়িওয়ালা আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসেন, ভিতরে আসেন। আরে না, সমস্যা নেই, আমি বাইরে থেকে খেয়ে নিব। আচ্ছা আঙ্কেল, আসবো। তারপর আঙ্কেল চলে গেল, আর আমি শুয়ে শুয়ে ভাবছি আঙ্কেল কত ভালো মানুষ, আর ওনার মেয়ে আজ তো একটা টেবিল। যাকে আপনার আবার বলিয়েন না আমি ওনাকে টেবিল বলেছি, তাহলে আমাকে না থাক বলবো না। নামাজের সময় হয়ে গেছে, ফ্রেশ হয়ে এসে চলে এলাম নামাজে। তারপর নামাজ পড়ে এসে চললাম আঙ্কেলদের ওখানে খেতে। যে দেখে আঙ্কেল সোফায় বসে আছে, আর আন্টি খাবার রেডি করছে। আমাকে দেখে আঙ্কেল, আরে আসিফ আসো, বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তারপর খেতে বসলাম, তবে আরহাকে দেখছি না, কোথাও গেছে সে। হঠাৎ দেখলাম শাড়ি পরে কেউ একজন আসছে, তবে কেউ একজন বলতে আরহা। শাড়ি পরলে কাউকে এতটা সুন্দর লাগে তা আরহাকে না দেখলে বুঝতেই পারতাম না। হা করে চেয়ে রয়েছি এই মুহূর্তে। তবে শুধু আমি নয়, আন্টি আঙ্কেলও কথা বলার মুহূর্ত এখন নেই, চেয়ে থাকা ছাড়া। মেয়েটা শাড়ি পরেছে, তার সাথে চোখে কাজল দিয়েছে, আর সবচেয়ে বড় কথা হলো খোলা চুলে এসেছে। কারণ খোলা চুলে মেয়েটাকে চেয়ে বড্ড অপরূপসী লাগছে। এখন যদিও আমি প্রেমে পড়ে যাই, তাহলে তার কারণ হয়ে দাঁড়াবে তার চুল। আমি তার এই এলোকেশি চুলের প্রেমে পড়ছি। তবে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, আরহা এক মুহূর্তে নীল শাড়ি পরে আছে, আর আমি হলুদ পাঞ্জাবি, ঠিক যেন হুমায়ুন আহমেদের হিমুরূপা। পৃষ্ঠাবে এই পথচারে চল না হাঁটি আজ, হাতে হাত রেখে চারপাশে প্রকৃতিরা দেখবে, বলবে যাচ্ছে ওরা হুমায়ুন আহমেদ স্যারের হিমুরূপা। বাহ, আজ ছন্দময়ের বাহার লেগে যাচ্ছে। আর লাগবেই বা না কেন, অপরূপসীর সাথে তুলনা করছি যে। না, আর বেশি দেখা যাবে না আরহাকে, তাহলে দেখা যাবে হাজারো কবিতা বুনে ফেলেছি, কিংবা ছন্দের। না, সত্যি আজ মেয়েটাকে খুব অপরূপসী লাগছে শাড়িতে, সেটা মাত্র কিছু মুহূর্তের জন্য। ভার্সিটি খুললে আবার তার রূপ পাল্টে যাবে, তখন আর শাড়ি নয়, জিন্স প্যান্ট সাথে টি শার্ট। বাহ,
কি তার ধরন, সত্যি অতুলনীয়। বাবা মার সামনে খাঁটি বাঙালি, আর তাদের আড়ালে ইংলিশ রেডি। আর ভাবলাম না, ফিরে এলাম বাস্তবে। আরহা আমার সামনে চেয়ারে বসেছে, একদম মুখোমুখি। আন্টি আরহাকে উদ্দেশ্য করে, বাহ, আমার মেয়েটাকে শাড়িতে খুব ভালো মানিয়েছে যে। তবে তা ক্ষণিক সময়ের জন্য, মনে মনে বললাম। একদম বউ বউ লাগছে। তা এবার বিয়েটা দিয়ে দেই, কি বলো আরহানের মা? আরে না না না, এমনি বললাম, আমার মা এখনো ছোট হয়ে আছে। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আমি চুপচাপ খাচ্ছি, কোনো কথা বলছি না। কি বলবো, খাওয়ার সময় আবার কথা বলতে নেই। আরে আসিফ, কোনো কথা বলছো না কেন? কিছু লাগবে? আরে না না আন্টি, কিছু লাগবে না। তা আসিফ, সেই মহিলা কুকুরগুলোর কি খবর? মহিলা কুকুর? আন্টি, তখন তো শুধু দৌড়ানি দিছিল। এখন ওদের চালায় আজ কদিন ধরে ভার্সিটিতে যেতে পারছি না। কথাটা আরহা বুঝতে পেরেছে যে মহিলা কুকুরগুলোকে, আর আমি একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছি। আরহা দেখি আমার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে। কি বলো বাবা, এখন তাদের জ্বালা ভার্সিটিতে যেতে পারছে না? আঙ্কেল, শুধু তাই নয়, আগে তো তাদের হয়ে ভার্সিটিতে না চেয়ে বাসায় থাকতাম, কিন্তু এখন আঙ্কেল বাসায় এখানে চলে এসেছে। আরহা দেখি আমার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে আছে। এতটা রেগে আছে যে হাতে থাকা ভাতগুলো টিপে টিপে একদম ময়দা বানিয়ে ফেলছে। তা দেখে আমার ভয়তে গলা শুকিয়ে আসছে। তাই তাড়াতাড়ি খেয়ে চলে এলাম রুমে। না, আর ওর সামনে পড়া যাবে না, তাহলে আমাকে ভাতের মতো পিষে ফেলবে। আজ 3 দিন হয়ে গেল রুম থেকে তেমন একটা বেরোই না, একদম লকডাউন হয়ে গেছি। শুধু লুকিয়ে লুকিয়ে বাইরের থেকে খাবার খেয়ে রুমে চলে আসছি। আজ জানতে পারলাম আরহা চলে গেছে হোস্টেলে, তাই ছাদে দাঁড়িয়ে আছি। আগামীকাল থেকে আবার ভার্সিটি আছে, না জানি কি হাল করে আবার মহিলা কুকুর বলাতে। ভার্সিটির গেট দিয়ে ঢুকছি আর দোয়াদুরুস পড়ছি, না জানি আজ মহিলা কুকুরের মতো কামড়ে আমায় মেরে ফেলে। হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দেখি গাছ। ও মোর খোদা, এতটা ভয়ে রয়েছি যে গাছের সাথে ধাক্কা খেলাম। আশেপাশে কেউ দেখে নাই তো? না, দেখে নাই। তাড়াতাড়ি জায়গা পরিবর্তন করলাম, এমন কেউ দেখছি না। কোথায় যে আছে হালা, আজ পুরো এতিম এতিম লাগছে। ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ কেউ একজন পেছন থেকে ডাকলো। ফিরে দেখি ইমন। ওই হালা, কোথায় ছিলি? তোকে সেই কখন থেকে খুঁজছি। আমি তো এই মুহূর্তে আসলাম। ও, চল তাড়াতাড়ি ক্লাসে চল। কেন, কি হয়েছে? আর তুই এই করা রোদের সময় জ্যাকেট পরে আছিস কেন? বেশি সাহস চেয়ে তার জন্য। মানে কিছু না, তাড়াতাড়ি চল এখান থেকে। এই বলে চলে এলাম তাড়াতাড়ি ক্লাসে। যাক বাবা, এখনকার মতো বেঁচেছি। আজ মনে হয় আরহারা আসেনি, আর আসলেই বা কি, আমার চিনতেই পারবে না। জাজ পরে এসেছি না। থাক না, কিছু লোক বোকা বলবে, তো বলুক না, আমার তাতে কি। তবুও তো গুঞ্জিদের হাত থেকে বাঁচতে পারবো। ক্লাসে বসে আছি, খুব গরম করছে। আশেপাশে বন্ধু বান্ধবরা হাসাহাসি করছে। আমায় দেখে এই মুহূর্তে আমি সবার হাসির পাত্র। করুণ হাসাহাসি, তাতেও আমার কিছু যায় আসে না। কিছুক্ষণ পর দেখলাম সব বন্ধু বান্ধবগুলো ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে, শুধু ইমন বাদে। আমি আর ইমন অবাক হয়ে চেয়ে আছি, সবাই এভাবে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে কেন। পরক্ষণে যা দেখলাম তা দেখে আমি রীতিমতো হাঁটু কাঁপছে। আরহা তার বান্ধবীরা আমাদের দিকে আসছে, কারো হাতে স্ট্যাম্প, ব্যাট বা লাঠি রয়েছে। আজ আমরা খাইছে রে। আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন, যেখানে মায়ের থেকে বাঁচার জন্য সবার হাসির পাত্র হলাম, তবুও রক্ষা পেলাম না। কিরে, আমরা সবাই মহিলা কুকুর, তাই না? আর কি বলেছিলি? আমাদের জ্বালায় তুই ভার্সিটি আসতে পারিস না, তাই না? আজ তোর এমন অবস্থা করব যেন পাকা কলাটাও ছিলিয়ে খেতে না পারিস। আরহার বান্ধবী, ও বাবা, ও যে মোটার মোটা। ও যদি তোমায় খুশি মারছ, 6 মাস নার্স ছাড়া কোনো মেয়ে দেখতে পারবো না। ওই, ওরে ধরে নিয়ে আয়, আজ ওরে পুরো ভার্সিটির সামনে কালাবো। আরহা বলল, আর তার একটা বান্ধবী আমার কলার ধরে ক্লাস থেকে বের করে মাঠের দিকে নিয়ে যাচ্ছে। পুরো ভার্সিটির ছাত্রছাত্রী আমাদের দিকে দেখে আছে। মাঠের মাঝখানে এনে ফেলে দিল। আজ আমার মান সম্মানের 13টা বাজিয়ে ছাড়লো। না, এর প্রতিশোধ তো আমি নেবই। তবে এখন তো আমায় বাঁচতে হবে, তা না হলে ঢাকা জোনাকি মেডিকেলের আইসিইউতে থাকতে হবে। না, এ হতে পারে না। আমি উঠে দাঁড়ালাম। আমি কিন্তু আঙ্কেল আন্টিকে বলে দিব। কি, তুই আমাকে বাবা মার ভয় দেখাচ্ছিস? এই বলে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মারলো। সাথে সাথে আমি একটা ঠাস করে মেরে দিলাম। পুরো ভার্সিটি এখন স্তব্ধ। সবাই অবাক হয়ে দেখে আছে, কেউ হয়তো ভাবতে পারেনি এমনটা হবে। আরহা গালে হাত দিয়ে অগ্নির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কুকুর, চুপ! তুই আমাকে মারলি? আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নিব।
তোর লাইফ আমি হেল করে দেব, এর প্রতিশোধ আমি নেব। এই বলে আরহা গালে হাত দিয়ে চলে গেল, সাথে ওর বান্ধবীরাও। কি ভেবেছিস আমি ওকে ছেড়ে দেব? না, কখনোই না। আমি ওর জবাব দিয়ে দিয়েছি। হঠাৎ কোথাও থেকে ইমন এসে, কিরে ভাই, এই তুই কি করলি? যা দেখেছিস তাই। ভাই তোকে ছাড়বে না। কি করবে? বাসা থেকে বের করে দিবে, তাই তো? দেখ তাতে কি হয়েছে, মেসে থাকবো। কি ভেবেছিল পুরো ভার্সিটি ওদের দেখে ভয় পায়? না, আমি ভয় পাই না। আজ থেকে ওদের রাজত্ব শেষ। আজ আর ক্লাস করার মুড নেই, চল বাসায় চলে যাব। দুজনে পথ ধরে হেঁটে বাসায় যাচ্ছি। ইমন হয়তো ভয় পাচ্ছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আহ, বেচারা ভীতু মশাই। পুরুষ মানুষ কিছুটা ভীতু হলে চলে। কি রে ভাই, তুই এমন বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছিস কেন? আল্লাহ, তোর জন্য তোর চিন্তা হচ্ছে। তুই যে মেয়ের যে গুন্ডি না জানি তোকে কি করে। ও আমার কিচ্ছু করতে পারবে না। আরে ছাড় না ইয়ার এসব, চল চা খাবো। ইমন আমার দিকে রাগি রাগি ভাবে তাকিয়ে আছে, আর আমি ওকে টানতে টানতে বাসার এক চঙ্গের দোকানে নিয়ে গেলাম। তারপর দুজনে চা খেয়ে চললাম বাসার উদ্দেশ্যে। ইমন চলে গেল তার বাসায়, আর আমি চলে এলাম আমার বাসায়। কিন্তু বাসায় এসে দেখলাম পরিবেশ শান্ত। আমি আরো ভাবলাম আরহা এসে তার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমায় বাসা ছাড়া করবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। সারাদিন বাসা থেকে বেরোইনি। তখন আসার সময় দুপুরে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এখন বেরোতে হবে ডিনার করতে, তাই বাইরে বের হলাম। তারপর বাইরে থেকে ডিনার করে বাসায় চলে এলাম। রুমে শুয়ে আছি আর ভাবছি আরহার কথা। চরটা বোধ হয় একটু জোরেই দিয়েছিলাম, রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। আসলে সবার সামনে এভাবে থাপ্পড় মেরেছে, সেটাকে মেনে নেওয়া যায়? যাকগে, এত ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়া ভালো। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ঠিক সময়ে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে এসে দেখি আজ আর ওরা নেই, হয়তো পরে আসবে, তাই চলে এলাম ক্লাসে। যথাসময়ে ক্লাস শুরু হলো। তারপর একে একে সবগুলো ক্লাস করে আমি আর ইমন বাইরে এলাম, কিন্তু আজ ওরা আসেনি। চললাম বাসার উদ্দেশ্যে। এভাবে কেটে গেল 4 দিন। এই 4 দিনে আরহা কিংবা ওর বান্ধবীরা কেউই ভার্সিটিতে আসেনি, এমনকি বাইরে কোথাও দেখা হয়নি। কোথাও গেল সবাই? বাইরেও কোথাও দেখা হয়নি এই 4 দিনে। ভার্সিটির ঘেট দিয়ে ঢুকছি আর ভাবছি কথাগুলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাকলো। পেছনে ফিরে দেখি আরহা। ওমর আল্লাহ, এ কি দেখছি আমি? আজ আরহা পুরো ভিন্নতার স্বাচ্ছন্দ্যে। আজ আর নেই জিন্স প্যান্ট আর টি শার্টে, 3 পিসের সাথে হালকা ম্যাচ করে প্লাজো পরে আছে। আরও অবাক হলাম তার বান্ধবীদের দেখে। সকলেই আজ স্বাচ্ছন্দ্য ভিন্ন। বুঝতে পারছি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছে। মনকে বললাম, আসিফ, সেফটি থাক, যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। কি ব্যাপার, কি ভাবছো? বাহ, আজ আবার তুই থেকে তুমি। ভালোই হয়তো ড্রামাটা সাজিয়েছে। জানি না কোন লেখকের গল্প, তবে নিজেকে সামলাতে হবে। ও কিছু না, তবে অবাক হচ্ছি। কেন? এরূপ স্বাচ্ছন্দ্যে। যাকগে, সরি। কেন? সেদিনের এই ব্যবহারের জন্য, সকলের সামনে কলার ধরে নিয়ে আসা, আবার থাপ্পড় মারা, এসবের জন্য। আসলে এতদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। সবসময় নিজেকে স্বাধীন মনে করতাম। ভাবতাম ভার্সিটির সকলে আমায় ভয় পায়, তবে ভাবিনি সকলে আমায় ভয় না, ঘৃণা করে। আসলে তুমি আমায় বুঝিয়ে দিয়েছো মেয়েরা এত স্বাধীন না। আমরা কি বন্ধু হতে পারি? আরহার মুখে বন্ধুত্বের কথাটা শুনে বেশ অবাক। আমি জানি এটা ওর নতুন কোনো চাল, প্রতিশোধ নেওয়ার জন্য। প্রথমত বন্ধুত্বের অফার, তারপর ভালোবাসার। এভাবেই প্রতিশোধ নিবে। আমার যতটুকু জানা আছে, মেয়েটা এত সহজে কাউকে ছাড়ে না। বুঝতে আর বাকি নেই এটা যে নাটক নয়। আর সবচেয়ে বড় কথা হলো, আরহার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যেন এটা ওর কাছে তুচ্ছ একটা জিনিস, তবে মনের মাঝে কিছুটা বিব্রত বোধ করছে। কি হলো, বন্ধুত্ব হবে না? ছি ছি, এ কি বলছে? সিনিয়র ভার্সেস জুনিয়র বন্ধুত্ব হয় নাকি? আপনি আমার 2 বছরের বড়। কে বললো হয় না? বয়স দিয়ে কখনো বন্ধুত্ব হয় নাকি? বন্ধুত্বের কোনো বয়সের ভেদাভেদ নেই। এখন বলো বন্ধুত্ব করবে কিনা, না হলে কিন্তু মাথা ভরা চুল টেনে ছিঁড়ে ফেলবো। এই বলে আমার দিকে এগুচ্ছিল। এই না না, আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে বন্ধু। চলো। তারপর চলতে শুরু করলাম। ভার্সিটির সকল ছাত্রছাত্রী আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর সবচেয়ে বেশি হয়তো অবাক হচ্ছে ওদের পোশাক দেখে। আর অবাক হওয়ারই কথা হঠাৎ পাল্টে যাওয়াতে। এই তো কদিন আগে কি ঝগড়াটাই না হয়তো দুজনের, কিন্তু আজ একসাথে ভার্সিটিতে পাশাপাশি হাঁটছি। তবে জানি এটা খানিক সময়ের জন্য। হঠাৎ কবে জানি তার প্রতিশোধ নেয়।
তবে নিজেকে সচেতন থাকতে হবে, না হলে বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। হঠাৎ ইমন দেখছি আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হয়তো সেও ভাবতে পারেনি। আমি টুকুস করে ইমনকে একটা চোখ মেরে দিলাম। ইমন রাগি রাগি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর তো ক্লাসে যাই, পরে কথা হবে। তারপর আরহা তার বান্ধবীরা চলে গেল ক্লাসে। আর আমি ভাবছি, আরহা করো না কেন নাটক, প্রতিশোধ নেওয়ার জন্য। আমিও তার মোকাবেলা করার জন্য প্রস্তুত। ক্লাসে চলে এলাম। একটু পর ইমন এসে, কি হলো এটা? কেন বন্ধু হলাম? ভাই তুই বুঝতে পারছিস না, ও তোকে ফাঁসাচ্ছে। তুই কি ভেবেছিস আমি বোকা? আমি জানি এটা একটা ড্রামা, তাই আমিও তাদের সাথে অভিনয় করে যাচ্ছি। আমার ডায়েরিতে একটা কথা, শূন্য মাঠে গোল করে কোনো লাভ নেই, মাঠ ভর্তি দর্শকের মাঝে খেলাটা জমিয়ে খেলাই তো সাচ্চা খেলোয়াড়। আমিও দেখতে চাই এই গল্পের শেষটা কোথায়। তাই বলে তুই আগুন নিয়ে খেলবি? আগুন দিয়ে খেলবো বলে কি করণীয় সেটা কিন্তু আমার জানা আছে। ভাই তুই যা ভালো বুঝিস। বস। স্যার চলে আসবে কিছুক্ষণ পর। স্যার আসলো, তারপর ক্লাস করলাম। এভাবে একে একে সবগুলো ক্লাস করে তারপর বাইরে এসে দেখি ওরা বটগাছের নিচে বসে আছে। আজ আর বাইকের উপর বসে নেই, আর থাকবেই বা না কেন, আজ যে বাইক নিয়ে আসেনি। তারপর সবগুলো আর কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আর ইমন চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। চেয়ে দেখি ইমন, তাই পিক করে, হ্যাঁ ইমন বল। কি করছিস তুই? এই তো শুয়ে আছি। তাড়াতাড়ি আয়, আজ তোকে একটা সারপ্রাইজ দেব। তাই? আচ্ছা আসছি, এই বলে ফোনটা কাটলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য ইমনের দেওয়া ঠিকানা। কিছুক্ষণ পর চলে এলাম গন্তব্যস্থলে, মানে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি ইমন বসে আছে, তার সাথে একটা মেয়ে। তবে মেয়েটা কে তাও আবার ওর সাথে বসে আছে। কাছে গিয়ে যাকে দেখলাম অবাক হওয়া ছাড়া আর কিছুই নেই, কারণ ইমনের সাথে যে মেয়েটা বসে আছে সে আর কেউ নয়, ফারিয়া। আরে তুমি? আমারও একই প্রশ্ন, আপনি এখানে? আমি ইমনের বন্ধু। কিরে তোরা একজন আরেকজনকে চিনিস? চিনবো না আবার, পাশের বাসায় থাকি। তাহলে তো ভালোই হলো, নতুন করে পরিচয় করাতে হলো না। আচ্ছা শোন, তোকে বলেছিলাম না সারপ্রাইজ আছে, তোর ভাবি। কি ব্যাপার ফারিয়া, তোমরা রিলেশন করো? আর ইমন, তুই আমায় আগে পরিচয় করে দিসনি কেন? ভাবছিলাম তোকে সারপ্রাইজ দিব, আর সারপ্রাইজটা দিয়েও দিলাম। ভালোই। তবে ফারিয়া তুমি একটা কাজ ভালো করনি। ফারিয়া ইমন দুজনে ভোগচু জিজ্ঞেস করলো, কি? এই যে এরকম একটা হাদারামের সাথে প্রেম করো, আমার সাথে করতে আমি কত সাহসী জানো? তোমার সেই সাহস, তার জন্যই তো একটা মেয়ের ভয়ে 6 দিন ভার্সিটিতে যাওনি। ফারিয়া হেসে উঠল। এই সেরে ছেড়ে আবার পেস্টিজে আক্রমণ করলো, আর কিছু বললে আবার 13টা বাজিয়ে ফেলবে। শুধু কি সারপ্রাইজের জন্য ডেকেছিস, নাকি কফি টফি কিছু খাওয়াবি? কথাটা বলেই হেসে উঠলাম। ইমন কফি অর্ডার করলো। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে কফি খেয়ে বেরিয়ে পড়লাম। আমি চলে এলাম বাসায়, আর ইমন আর ফারিয়াকে পাঠিয়ে দিলাম কোথা থেকে ঘুরে আসতে, একটু চুটিয়ে প্রেম করো। আজ অনেক দিন হয়ে গেল, এখন আর আরহার সাথে ভার্সিটিতে ঝগড়া হয় না। আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তবে সেটা ক্ষণিক সময়ের জন্য। আরহা আমায় খুব কেয়ার করে, যাতে তার প্রতি দুর্বল হই, আর সেই সুযোগে তার প্রতিশোধ নিতে পারে। তবে তার হওয়ার নয়, নিজেকে খুব সেফটে রাখার চেষ্টা করি। আর যদি সে প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত না হয়ে এ কেয়ারিং করতো, যদি ভালোবাসার আদরে কিংবা মায়ের বাঁধনে করতো, তাহলে সে কবেই তার প্রেমে পড়তাম। তার সারা শরীর জুড়ে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, যে আগুন আমাকে পোড়ানোর জন্য হাজারবার চেষ্টা করছে। না আর না, আর এই মিথ্যা বন্ধুত্ব করতে ভালো লাগছে না, আর ইচ্ছে করছে না এই অভিনয় করতে। আগামীকাল ভার্সিটিতে গিয়ে সরি বলে দিব, না হয় ভার্সিটির সকলের সামনে কান ধরবে। তাই তো ধরাক, কিন্তু মিথ্যা অভিনয়গুলো আর করতে ইচ্ছে করছে না। আর করবেই বা কি করে? দিনকে দিন লকালে ভালো লাগছে না। রাত প্রায় অনেক হয়ে গেল, ঘুমোতে হবে। আর ভাবনা বুনে লাভ নেই, কাল যে আবার নাটকের ইতি টানতে হবে। এই বলে আসিফ ঘুমিয়ে পড়ল। আর এইদিকে আরহা আর তার বান্ধবীরা পরামর্শ করছে। আসিফ কিছুটা আরহার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আর এই সুযোগ তারা কাজে লাগাতে চায়। তাই তারা একটা ড্রামা তৈরি করলো। কাল ভার্সিটির সকলের সামনে আসিফকে বেইজ্জত করাবে। সেই আনন্দে সবাই
পৈচাসিক হাসি দিয়ে ঘুমিয়ে পড়ল। রোজকার মতো আজও ঠিক সময়ে আসিফের ঘুম ভেঙে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। বাইরে থেকে কিছু খেয়ে নিবে, আজ ফের তাড়াতাড়ি যেতে হবে, কারণ আরহারা তাড়াতাড়ি ভার্সিটিতে আসে। তাই বাইরে থেকে নাস্তা করে চলে এলো ভার্সিটিতে। আজ আবার ইমনও আসবে না, ফারিয়াকে নিয়ে কোথায় বলে ঘুরতে যাবে। আসিফকে বলেছিল, কিন্তু আসিফ যায়নি। কি হবে শুধু শুধু ওদের মাঝে, যে তার চেয়ে বরং ওরা চুটিয়ে প্রেম করুক। এদিকে আরহার তার বান্ধবীরা ভার্সিটিতে এসে প্ল্যান মতো সব কাজ করে ফেলেছে, শুধু শিকারের অপেক্ষায় আছে। আজ তাদের অপেক্ষার ইতি ঘটবে, আর ঘটবেই বা না কেন। আজ তাদের সাদনাময়ের শেষ পরিশেষ, সকলের মুখে পৈশিক হাসির রেখা। আর এইদিকে আসিফ ভার্সিটিতে এসে আরহাকে খুঁজতে লাগলো। আরহার বান্ধবীদের তো পেয়ে গেল, কিন্তু আরহাকে তো দেখছে না। মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি আরহা আজ ভার্সিটিতে আসেনি? যাক গে, তার বান্ধবীদের জিজ্ঞাসা করি, দেখা যাক। আসিফ ওদের ওইখানে গেল। আরহার বান্ধবীরা আসিফকে দেখতে পেয়ে আসিফের দিকে আসতে যাবে। পরক্ষণে দেখতে পেল আসিফ তাদের দিকে যাচ্ছে, তাই তারা সেখানে দাঁড়িয়ে রইল তাদের কাছে গিয়ে। কি ব্যাপার, কেমন আছেন সবাই? জি ভালো। তারা কিছু বলতে যাবে, তার আগেই আসিফ বলে উঠল, ও, তা আরহা কোথায়? আজকে আসেনি? এসেছে। কোথায়? আসলে ও তোমার সাথে আজ আলাদাভাবে কথা বলতে চাই, তাই 3 তলার 7 নম্বর রুমে আছে। যাও দেখা করে এসো। আসিফ গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে আর ভাবছে, 7 নম্বর রুমটা তো প্রিন্সিপাল স্যারের 2 রুম আগে, আর সেখানে তো বেশি কেউ যায় না। বেশিরভাগ সময় ওইটা বন্ধই থাকে। যাক গে, যাওয়া যাক। আসিফ আর কোনো কিছু না ভেবে চলল সেই দিকে। আস্তে আস্তে ভার্সিটির সকল ছাত্রছাত্রী চলে এসেছে। আর এইদিকে আরহার বান্ধবীরা শয়তানি মার্কা হাসি দিয়ে তাদের প্ল্যান মতো আরো কাজগুলো করতে লাগলো। আসিফ রুমের কাছে গিয়ে দেখে আরহা বসে আছে। কি ব্যাপার, তুমি এখানে কেন ডাকলে? এসো। আরে আসো না। আসিফ আর কিছু না ভেবে চলে গেল রুমে। তা কি বলবে বলো? আর হ্যাঁ, তোমাকে কিছু বলার আছে আরহা। হঠাৎ আরহা আস্তে করে চলে গেল দরজার কাছে, যে ভালোভাবে দরজার ছিটকানিটা লাগিয়ে দিল। কি ব্যাপার, তুমি দরজা লাগাচ্ছ কেন? আরহা শয়তানি মার্কা হাসি দিয়ে, তুই কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? ভার্সিটির সকল ছাত্রছাত্রীর সামনে তুই আমাকে মেরেছিলি, যেখানে আমার বাবা আমাকে কোনোদিন একটা থাপ্পড় মারেনি, আর সেখানে তুই কি না আজ তোর এমন অবস্থা করব যা তুই কল্পনাও করতে পারবি না। মানে এসব কি বলছো আরহা? মানে কি বলছি দেখবি। এই বলে বাহাতের হাতাটা খানিকটা ছিঁড়ে, তারপর ডান হাতের হাতাটাও। পরক্ষণে যা করলো তা দেখার মতো নয়। ঠিকে নাভির পাশে ছিঁড়ে ফেললো। তার সাদা ধবধবে স্থলটুকু দেখা যাচ্ছে। আসিফ চমকে উঠে, তানহা কি করতে যাচ্ছে আসিফ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আরহা যা করলো তার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও, এ বলে চিৎকার করতে লাগলো। আসিফ ভয় পেয়ে গেল। এদিকে আরহার বান্ধবীরা সকল প্ল্যান করে ফেলেছে। ভার্সিটির সকল ছাত্রছাত্রীদের নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে। এদিকে প্রিন্সিপাল স্যার সহ ম্যাডাম চলে এসেছে। হঠাৎ আরহা দরজা খুলে দৌড়ে কান্না করতে করতে প্রিন্সিপাল স্যারের পেছনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, এই লম্পটটা আমার ইজ্জত নিতে চেয়েছিল। আসিফ থ হয়ে দাঁড়িয়ে গেল। কি বলছে আরহা এসব? আর বুঝতে বাকি নেই আরহা কি করতে যাচ্ছে। আজ আসিফকে ধর্ষণের অপবাদ দিচ্ছে। আজ আরহার প্রতি আসিফের ঘৃণা জমে গেছে। ছি, একটা মেয়ে কি করে পারে নিজের ইজ্জত নিয়ে খেলা করতে, তাও আবার সামান্য একটা প্রতিশোধ নেওয়ার জন্য? না, আর মাথায় কিছু ঢুকছে না। আসলেই কি করে পারলো এসব? হঠাৎ প্রিন্সিপাল স্যার আসিফের কলার ধরে তার কেবিনে নিয়ে গেল, সাথে আরহাকেও। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, সব আরহার প্ল্যান, প্রতিশোধ নেওয়ার জন্য। কথাটা বলতেই স্যার আমার কাঁধে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমি মাথা নিচু করে নিলাম, আর কোনো কথা বললাম না। স্যার আরহার বাবার নাম্বার নিয়ে তাকে আসতে বলল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছি। পাশে রয়েছে আরহা, মিথ্যা কান্না করছে। ইচ্ছে করছে গলা টিপে হত্যা করতে। কি করে পারলো এসব করতে? আমি তো তাকে আজ সরি বলার জন্য এসেছিলাম, তাই না? একটা বার যদি সে আমার কথা শুনতো, তাহলে আজ বোধ হয় এমনটা হতো না। কি মেয়ে রে বাবা, প্রতিশোধের আগুনে এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে নিজের সম্মান নিয়ে খেলতেও একটু দ্বিধা করলো না। না, আর কিছু ভাবতে পারছি না, মাথাটা চিম ধরে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে আরহার বাবা মানে আঙ্কেল চলে এলো। না, আঙ্কেলকে কিছু বলা দরকার। আঙ্কেল বিশ্বাস করুন, আমি কিছু করিনি, সবই আরহার প্ল্যান।
কথাটা বলতে না বলতে আঙ্কেল ঠাস করে গালে একটা চর মেরে দিল। ছি, এতদিন কি দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি? তোকে আমার ছেলের মতো দেখতাম, আর তুই কি না? ছি। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। কথাটা বলতেই আবার আরেকটা মারার জন্য হাত উঠিয়েছে। আমি মাথা নিচু করেছি, আর উপরে উপরে কান্না করছে, অথচ মনে মনে হাসছে। আজ তার খুশির দিন, আজ সে প্রতিশোধ নিতে পেরেছে। আর আমিও কত বোকা, প্রমাণ ছাড়া সবাইকে বলছি বিশ্বাস করুন আমি কিছু করিনি। বাঙালি যে মিথ্যাটাকে বেশি প্রশ্রয় দেয় তা জানা ছিল না। সত্যটা যে মাটি চাপা পড়ে যায়, না পারে উঠতেও না পারে কিছু বলতে, সবই নিয়তি। স্যার, এই লম্পটটাকে পুলিশে দিয়ে দিন ধর্ষণের মামলায়। কথাটা শুনে আত্মা চমকে উঠল আমার, আর আরহা খুশিতে বাগবাকুম। তাহলে কলেজের সম্মানহানি হবে, আর তখন আপনারও সমস্যা হবে। কত মিডিয়া এসে আপনার মেয়েকে বাজে প্রশ্ন করবে, আপনার মেয়েকে এখন আর কেউ বিয়ে করতে চাইবে না। তার চেয়ে বরং ওদের বিয়ে দিয়ে দিন। কথাটা বলতেই আমি অবাক হয়ে গেলাম, আর আরহার মুখটা মলিন হয়ে গেল। হয়তো ভাবতেই পারেনি এমন কিছু হলো, তো ভাবতে পারিনি এমনটা হবে। আর পারবেই বা কি করে? তার ড্রামার মাঝে এমন কোনো স্টেপ দেয়নি বা ছিল না। চোখে মুখে চিন্তার ছাপ। এই তো কিছুক্ষণ আগে আনন্দে হুমড়ো হুমড়ি ছিল, ক্ষণিক সময়ে সব প্ল্যান এলোমেলো হয়ে গেল। বুঝতেও পারছে না এই মুহূর্তে বিয়েটা কি করে থামাবে। যদি এখন বিয়ে থামাতে যায় তাহলে একটা উপায় আছে, তা হলো সত্যি কথাটা বলে দেওয়া। কিন্তু তা তো আর হওয়ার নয়। তাহলে আরহার মান সম্মানের কিছু থাকবে না। এই মুহূর্তে আসিফ বসে আছে রুমে, বাড়িতে চলে এসেছে। আরহা আর তার বাবা তাদের রুমে। আফজাল সাহেব চিন্তিত হয়ে বসে আছে সুবাই, সাথে তিনার স্ত্রীও। আর আরহা বসে আছে রুমে, কি করবে কিছুই মাথায় ঢুকছে না। প্রতি মুহূর্তে চিন্তার বিষণ্ণতার ছাপ। আসিফের বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। আজ রাতে আসিফ আরহার বিয়ে। আসিফের মুখে ভীষণ চিন্তার ছাপ। আজ বড্ড অসহায় লাগছে। আজ ইচ্ছে করছে নিজের কপাল নিজেই কুড়াল মেরেছে। সেদিনই মনের কথাটা ঠিক ছিল, আগুন নিয়ে খেলতে নেই। সেদিন তার কথাটা ধরলে হয়তো এরূপ দৃশ্য দেখতে হতো না। ইচ্ছে করছে আরহাকে গলা টিপে হত্যা করতে, যে কিনা প্রতিশোধ নেওয়ার জন্য ইজ্জত নিলামে তুলে। সে প্রচন্ড ঘৃণা জমে আছে। আসিফ রুমে বসে আছে, বিকেল হয়ে গেছে। সেই সকালে নাস্তা করছিল, এখনো তো বিকেল। এ অবধি কিছু খাওয়া হয়নি, মাথা ঘুরছে। হঠাৎ কে যেন দরজা নক করলো। তাড়াতাড়ি দরজা খুলে দিতে আসিফ অবাক, তার বাবা মা চলে এসেছে। বাবা, কথাটা বলতে ঠাস করে তার বাবা তাকে থাপ্পড় মারলো। বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। কথাটা বলতে আরেকটা মারার জন্য তার বাবা হাত উঠিয়েছে। অমনি আসিফের মা আসিফের সামনে দাঁড়িয়েছে। আরেকটা মারতে যাবে, তখন আসিফের মা তাকে থামালো। তুমি ওকে মেরে ফেলবে নাকি? প্লিজ তুমি শান্ত হও, দেখো যা হওয়ার হয়ে গেছে। তারপর তারা তিনজন রুমের মাঝে বসে আছে। এমন সময় কে যেন নক করলো। দরজা খুলে দেখে দারোয়ান। আপনাদের স্যার নিচে যেতে বলেছেন। আচ্ছা যান, আমরা আসছি। এই বলে দারোয়ান চাচা চলে গেল। কিছুক্ষণ পর মা বাবা নিচে গেল। আমি রুমে বসে রইলাম। ইমন ফোন দিয়েছিল, ভার্সিটি থেকে কে যেন বলেছে তাকে আসতে চেয়েছিল আমার কাছে। আমি না করে দিয়েছি। নিচে গিয়ে বাবা মা কি যেন বলল। তারপর তারা অনেকক্ষণ কথা বলল। তারপর আমার কাছে এসে বলল শেরওয়ানি পরতে, আর কিছুক্ষণ পর আমাদের বিয়ে। রাত এখন প্রায় 11টা। ঘরোয়া পরিবেশে বিয়ে হয়ে গেল আসিফ আরহার। লম্বা একটা ঘুমটা দিয়ে আরহা বসে আছে তার রুমে। তাদের বাসার ঘর সাজানো হয়েছে আরহার রুমেই। দরজার পাশে পায়চারি করছে আসিফ। ইচ্ছে করছে না রুমে ঢুকতে। ইচ্ছে করছে কালো পিচডালা পাথরের হলুদ স্টেডিয়ামে ধরে হাঁটতে, হাতে একটা সিগারেট ধরিয়ে। কিন্তু তা তো আর হওয়ার না। আজ তাদের বাসর রাত, রুমে যেতে হবে। তবে হ্যাঁ, বিয়ে যখন আরহাকে করেছে তবে সে তার প্রতিশোধ নিবে হারে হারে। দরজা ঠেলে রুমে ঢুকলো। তারপর দরজা সিটকিনিটা লাগিয়ে দাঁড়িয়ে রইল। আরহা লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে। রুমটা হালকা সাজানো, অল্প সময়ে যতটুকু সম্ভব ততটুকু সাজিয়েছে। আরহা বুঝতে পেরেছে আসিফ রুমে এসেছে, তাই একটু নড়ে চেড়ে বসলো। আরহার মা শিখিয়ে দিয়েছে যখন বড় রুমে প্রবেশ করবে তখন তার পা ধরে সালাম করতে। তাই আরহা ওটা আসিফকে সালাম করতে গেল। সে সালাম করবে, আসিফ পা সরিয়ে নিল। আরহাকে উঠিয়ে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আরহা সিটকে ফ্লোরে পড়ে গেল। ঠোঁটটা হালকা কেটে গেছে, রক্ত পড়ছিল কাটা জায়গা দিয়ে। আসিফের সেদিকে কোনো ক্ষিপ্ত নেই। কি ভেবেছিলি এত কিছুর পরে আমি তোকে মেনে নেব? যদি ভেবে থাকিস তাহলে পুরোই ভুল। আমি তোকে ভার্সিটির সকলের সামনে একটা থাপ্পড় মেরেছি বলে তুই এত কিছু করছিস, আর আমাকে ভার্সিটির সকল ছাত্রছাত্রীর সামনে ধর্ষক বানিয়েছিস। এমনকি প্রিন্সিপাল স্যারের হাতে থাপ্পড় খেয়েছি। এমনকি তোর বাবাও আমাকে মেরেছে, সাথে যা তা বলে অপমান করেছে, এবং আমার বাবাও আমাকে মেরেছে। তারপর কি আমি তোকে মেনে নেব? তাহলে ভেবে দেখ আমি তোর কি অবস্থা করব। আসিফ বেলকুনিতে এসে সিগারেট ধরালো। সিগারেট সে সবসময় খায় না, যখন খুব টেনশন হয় তখন খায়। দারোয়ান চাচাকে দিয়ে এক প্যাকেট সিগারেট আনিয়েছিল। আরহার বেলকুনিতে একটা চেয়ার রয়েছে, চেয়ারের উপর বসে সিগারেটের ধোঁয়া শূন্যের উপর সাথে লাগলো।
আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে চেষ্টা করলো। আজ আকাশটা বেশ স্বাচ্ছন্দ্যে ভরা, একটি মাত্র চাঁদ আর তার পাশে অগণিত তারারা ঘিরে রয়েছে। রাত প্রায় 3টা। আরহা কান্না করতে করতে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আসিফ চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো আজ তাদের বাসরাত ছিল, তবে অন্যভাবে বিয়েটা হলে হয়তো আজ কতই না একটা ভালো মুহূর্ত থাকতো না কোনো অভিমান, থাকতো না কোনো রাগ, ভালোবাসায় ভরা থাকতো এই রাতটা। সবই নিয়তি, তবে আসিফ এর প্রতিশোধ হারে দিবে। দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। আসিফের চোখ দুটো কেমন লেগে আসছে, ঘুমিয়ে পড়লো আসিফ। ঘুম ভাঙলো আরহার ডাকে। চোখ মেলে দেখে আরহা শাড়ি পরে আছে, সদ্য গোসল ছেড়ে এসেছে। চোখ দুটো একটু কচলিয়ে নিলাম, না ঠিকই দেখছি তার ওই ভেজা চুল থেকে টপ করে পানি পড়ছে। কোমরে কিছু পানি খেলা করছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু তা তো আর হওয়ার নয়। কোনো এক অজানা মায়া বাধা দিচ্ছে। অপমানের ক্ষিপ্ত আগুনগুলো আবার বেড়ে যাচ্ছে, প্রতিশোধের নেশা আবার আসক্ত করছে। নিজেকে কঠিন করতে হবে, এতটা মায়ায় বন্দী হওয়া যাবে না। আমাকেও প্রতিশোধ নিতে হবে। এত কিছু কি আর ভোলা যায়? তার মায়ায় আর বাঁধবো না, না নিজেকে আরো কঠিন করব। জানি না পারবো কিনা, তবে হাজারবার চেষ্টা করব। প্রতিশোধ যে আমায় নিতেই হবে। ফ্রেশ হয়ে নাস্তা করতে যেতে বললাম আম্মু। এই নিন টাওয়াল, ফ্রেশ হয়ে আসুন। আজ আপনি বলে ডাকাটাতে বেশ অবাক হলাম। যেখানে তুই ছাড়া কোনো ডাকি দিত না, সেখানে আপনি এতটা পরিবর্তন। মনে মনে ভাবছি, তবে কি ভেবেছে আমি পরিবর্তন হব? কখনোই না, আরো কঠিন হব। আমাকে যে প্রতিশোধ নিতেই হবে। আর হাতে থাকা টাওয়ালটা দিয়ে আসিফ গনগন করে চলে গেল ফ্রেশ হতে। আর নির্বাক চেয়ে রইল তার যাওয়ার পথে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানে এমনটা হওয়ার জন্য সে নিজেই দায়ী। কাল যদি সে এমনটা করে তাহলে এমন একটা দেখতে হতো না। কি আর করা, সবই ভাগ্যের লিখন। আসিফ ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে ভাবতে লাগলো, আর সে কেন তো সকালে শাওয়ার নিচ্ছে? কাল তো রাতে কিছুই হয়নি, শুধু বুক ভরা অভিমান আর রাগ নিয়ে দুজন দুদিকে ছিল। তো লোকালয়ে দেখানোর জন্য এমনটা। অন্যভাবে বিয়েটা হলে হয়তো আজ অনেক সুন্দর মুহূর্ত হতো, কত না ভালোবাসায় পূর্ণ থাকতো। তবে আজ কেন হচ্ছে না? হ্যাঁ সত্যি তো, কেন হচ্ছে না? কেন এক নেশা বারবার তারা দিচ্ছে? তাই হয়তো না, আর কিছু ভাবতে পারছেন। আসিফ গোসল করে চলে এলো রুমে। আরহা খাটের উপর বসে আছে। আসিফ ফ্রেশ হয়ে এলে দুজন নাস্তা করতে যাবে, তাই আসিফ এসেছে দেখে। এই নিন একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে, আম্মু দিয়েছে, মানে আসিফের মা। এটা পরে তাড়াতাড়ি বের হন, আমাদের জন্য ওনারা অপেক্ষা করছে। আসিফ নিতে চাইনি, কিন্তু নিতে বাধ্য। এখন যে সেখানে যেতে হবে, এখানে মাথা কিছুতে গরম করা যাবে না, যা করার গ্রামের বাড়ি গিয়ে করবে। তাই আসিফ পাঞ্জাবি নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লো নাস্তা খেতে। বাবা মা সহ আঙ্কেল আন্টি, ও সরি এখন আর আঙ্কেল আন্টি কেন, এখন তো শ্বশুর শাশুড়ি। ওনারা সবাই নাস্তা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরাও বসে পড়লাম, তারপর সকলে মিলে নাস্তা করছি। এমন সময় হে বিয়াই, বাড়িতে খুব ঝামেলা। ব্যবসা দেখাশোনা করতে একজন লোক রাখছি, সে একা সামাল দিতে পারছে না, বারবার ফোন দিচ্ছে। আজ সন্ধ্যায় বাড়ি চলে যাব। আর কয়দিন থেকে গেলে হয় না? না বিয়াই, একদম না। আর আপনারাও চলেন। না বে, এখন না, কয়দিন পরে যাবে নাই? আচ্ছা, বৌমা সহ আসিফ যাক, কয়দিন থেকে আসো। যদি মন না টিকে তাহলে চলে আসবে। আচ্ছা বেয়াই। তারপর সকলে একসাথে নাস্তা করলাম। আমি চলে এলাম রুমে। একটু পর আরহা চলে গেল। ওনারা বেয়াই বিয়ানি রসের গল্প জুড়ে দিল, হাসাহাসি করছে আর নাস্তা করছে। এখন আসিফ আর আরহা বসে আছে রিক্সাতে। আসিফ কিছুটা বিরক্ত ভাবে আছে, এমন ভাবে রিক্সাতে বসে যেন পড়ে যাবে। আসিফ যত সরে বসেছে আরহা তত আসিফের কাছে ঘেসেছে আর মুখ টিপে মুসকি মুসকি হাসছে। আসিফ ফুনবরকে এমনকি পার্কে দেখা করতে বললো, সাথে ফারিয়াকেও নিয়ে আসতে বললো। ফারিয়ার কথা শুনে আরহার মুখটা মলিন হয়ে গেল। আসিফ মনে মনে ভাবছে, জ্বলছে নাকি আর? নিমিষেই মুখটা মলিন হয়ে গেল। জ্বলছে জ্বলুক, তাকে আরো জ্বালাবো। শুধু গ্রামের বাড়ি যেয়ে নেই আর অন্য কাউকে সহ্য করতে পারে না, তাই না? প্রতিশোধ নিব তাকে এভাবে, সাথে দু একটা টিপসও দিব। চশমাওয়ালির ভদ্রতার বহিঃপ্রকাশ করা হচ্ছে, তাই না? চশমার ভেতরে লুচ্চামের বাক্স গুজে রেখেছে। চোখে মোটা ফ্রেমের চশমা পরে পুরো ভার্সিটি রাজত্ব করত। দেখে তো মনে হয় সরল সোজা ভদ্র মেয়ে। ওনার মতো ভদ্র মেয়ে দুনিয়াতে দুটো হয় না। কিন্তু শয়তানের 3 নাম্বার খালা। যাক বাবা, শয়তানের আবার খালা হয় নাকি? যদি হয়ে থাকে তাহলে আর দুটো খালা গেল কোথায়? না, এত কিছু মাথায় রাখি কি করে? ও, মাথায় যে 1 গাদা চুল রেখেছি সেগুলো বোধ হয় এক্সট্রা ব্রেন। আসিফ ভাবছে এই মুহূর্তে ফারিয়ার নাম্বারটা খুব জরুরি দরকার ছিল, তাহলে একটু চশমা লেগে জ্বালানো যেত। আরহা বারবার আর চোখে দেখছে কি করছে আসিফ। হঠাৎ ফোন বের করে তার বান্ধবীদের ফোন করে আসতে বললো। আসিফের দেওয়ার ঠিকানায়। আসিফ অবাক হয়ে চেয়ে আছে। তারপর চলে এলো কিছুক্ষণ পর পার্কে। আসিফ রিক্সা ভাড়া করে টিকিট কেটে চলে গেল ভিতরে। আরহা অবাক হয়ে চেয়ে আছে। তার সাথে যেল তার কোনো খবর নেই, হনহন করে চলে গেল। এত ভাবতার?
আচ্ছা আমিও দেখব এত ভাব থাকে কোথায়, শুধু পরিস্থিতিটা একটু শান্ত হোক। আরহা দাঁড়িয়ে ছিল পার্কের সামনে। কিছুক্ষণ পর আরহার বান্ধবীরা এলো। তারপর সকলে টিকিট কেটে ভেতরে ঢুকলো। আরহা সামনে সামনে হাঁটছে আর কাকে যেন খুঁজছে। আরহার বান্ধবীরা পিছু পিছু হাঁটছে আর ভাবছে কাকে খুঁজছে সে। হঠাৎ আরহা দাঁড়িয়ে গেল। আসিফ আর তার বন্ধু ইমন সহ ফারিয়া বসে আছে। আরহা বসে বলল তাদের থেকে একটু দূরে, সাথে তার বান্ধবীরাও। এদিকে আসিফ এসে ইমন আর ফারিয়াকে সব বললো। তারা একটা প্ল্যান করলো আর সে মোতাবেক কাজ করতে থাকলো। এদিকে আরহা দেখছে আর জ্বলছে। আসিফ আরো বেশি করে ফারিয়ার কাছে গেল যাতে আরো বেশি জ্বলে। আরহার বান্ধবীরা বিষয়টা বুঝতে পেরে আরহাকে বলল, তুই ওই সামান্য ছেলেটার জন্য এমন করছিস কেন? আর তুই ওকে ডিভোর্স দিবি কবে? আরহা রাগে রাগি ভাবে রিমির দিকে তাকালো। রিমি কিছুটা ভয় পেয়ে গেল। যেন একবার বলি, সে কিছু করেনি। আমি জানি ও এর প্রতিশোধ ঠিকই নিবে, তবে আমি ওকে ছেড়ে যাব না। আমি ওকে ভালোবেসে ফেলেছি, সত্যি ভালোবেসে ফেলেছি। ভুল তো আমিও করেছি, পুরো ভার্সিটির সামনে ধর্ষক বানিয়েছি। ওর বাবাও ওকে বিশ্বাস করেনি, উনি ওকে মেরেছে। আমি আসিফকে খুব কষ্ট দিয়ে ফেলেছি রে। আমি ওর কাছে অপরাধী, আমি ওর লাইফটা শেষ করে ফেলেছি। আরহার বান্ধবীরা আর কিছু বললো না। কি বলবে, সব তো ঠিকই বলছে। তাদের জন্য আজ এরকমটা হয়েছে। তারা আজ থেকে আর ভার্সিটিতে এসব করবে না, ভালো হয়ে যাবে। তারপর দুপুরে দেখে দুজনে বাড়ি ফিরলো। ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর বিশ্রাম নিল। সন্ধ্যায় আসিফ আরহা তার আসিফের বাবা মা সহ গাড়িতে চললো। আসার সময় আরহা অনেক কান্না করছিল। আসিফের একটু মন খারাপ হলো, তবে এতটা নরম হলে চলবে না, তাকে আরো শক্ত হতে হবে, তাকে যে প্রতিশোধ নিতে হবে। আসিফ আর আরহা একসাথে ছিল। সারা রাত আরহা আসিফের গাড়ে মাথা দিয়ে এসেছে। আসিফ কিছু বলেনি, তার পেছনে সিটে মা বাবা ছিল বলে। সকালে পঞ্চগড় বাস স্ট্যান্ডে এসে নামলো। তারপর বাসায় এলো, কিন্তু বাসায় এসে অবাক আসিফ আর আরহা ভয় পেয়ে গেল। আসিফ বাড়িতে এসে অবাক, পুরো বাড়ি বিয়ে সাজে সাজানো, বাড়ি ভর্তি মানুষ, চারপাশটা কোলাহলে ভরা, আত্মীয় স্বজন সবাই এসেছে। আসিফের বাবা মা তারা মুস্কি মুস্কি হাঁটছে, আর এদিকে আরহা ভয়ে মুখটা মলিন করে আছে। আসিফের মা বুঝতে পেরে আরহার কাছে এসে, ভয় পাচ্ছিস বুঝি? আরে পাগলি, আমার একমাত্র ছেলের বউ, তাকে কি এমনি এমনি ঘরে তোলা যায়? আয় আমার সাথে আয়। তারপর আসিফের বড় চাচি, ছোট চাচি ও ভাবিরা সহ বরণ করে ঘরে তুললো। আরহা এখন শুধু ভয় না, সাথে ভীষণ লজ্জাও পাচ্ছে। কারণ সকালে বলছে বউ নাকি খুব সুন্দর, আর সুন্দর হবে না কেন, শহরে যে থাকে। আসিফের মা সকালের সাথে আরহাকে পরিচয় করে দিচ্ছে। আরহা কখনো ভাবেনি এমন একটা পরিস্থিতিতে পড়বে। ইস কি লজ্জা লাগছে, সকালের মুখে একই কথা আসিফের বউ এসেছে। তারপর সবার সাথে পরিচয় করে দিয়ে ঘরে নিয়ে গেল। আর এদিকে আসিফ ভাবছে, বউ পেয়ে আমাকে কি সবাই ভুলে গেল নাকি? কারো কোনো ক্ষিপ্ত নেই আমাকে নিয়ে, আর সময় হলে আমায় নিয়ে মেতে থাকতো, আর এখন আমার কোনো পাত্তাই দিচ্ছে না। যাক বাবা, আমি তাহলে নির্বাক দর্শক হয়তোবা। তবে খিদে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হঠাৎ দেখলাম বন্ধুরা সবাই আসছে। বন্ধুরা বলতে সানি, রাব্বি, আজিজুল, শান্ত, আকাশ আর হিমু আরও রয়েছে। তবে এ মুহূর্তে একটা দেখা যাচ্ছে আমার কাছে আসতেই। কি রে, কেমন আছিস তোরা? আরে দোস্ত, ভাবি কই? ভাবিকে দেখবো। ওরে শালা, আমি এতদিন পর এলাম, আমার খবর নেই ওনারা ওনাদের ভাবিকে নিয়ে পড়ে আছে। যাক বাবা, আমি তাহলে পর। ভাবি মানে? আমি যে এতদিন পর এলাম, আমাকে না খুঁজে তোরা ভাবি খুঁজছিস? আরে দোস্ত, ভাবি কোথায় বল না। আর তো সাইল ডারি আসেনি, একটু লা। ও, তুমি লাইন মারবে তাই না? আচ্ছা দাঁড়াও, আমি মালাকে একটা ফোন দেই, কেমন? আরে না না, এমনি বললাম। আমি কত ভালো তুই জানিস না? তুমি কত ভালো তা তো আমি খুব জানি। আচ্ছা দোস্ত, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা কর না। এই নে। এই বলে এক প্যাকেট সিগারেট আর লাইটার দিয়ে চলে গেল ভাবি দেখতে। যাক বাবা, খিদায় আমার পেট জ্বলছে, আর ওনারা সিগারেট দিয়ে গেল। সিগারেট খেয়ে কি পেট ভরে? আর সিগারেট তো কোনোদিন খাইনি। ঠাডা মিথ্যা কথা, বাসর রাতেও সিগারেট খাইলাম। কেমনে বুঝবো? ভরতেও পারে, একটা খেয়ে দেখি। কি পাঠকেরা, খাবো? না থাক, খাবো না, তাহলে আবার বলবেন ছেলেটা ভালো না। সিগারেটের প্যাকেটে যা দেখা যাচ্ছে তা দেখে এমনিতেই খারাপ লাগছে। মানুষ এটা খায় কিভাবে? আমি তো এটা ঠোঁট লাগিয়ে খাই। সোফায় বসে আছি, ছোট চাচিকে বলেছিলাম খিদে লাগছে। তিনি অল্প কটা ভাত এনে দিয়ে যে গেল, আর এলো না। আর এদিকে আরহাকে কি খাওয়াবে কি নেই, ধুলোই অন্ধকার। সবাই বউ বউ করে মাথা খেয়ে ফেলছে। সে কি খাবে না খাবে তা নিয়ে উঠে পড়ে লেগেছে। যার জন্য বউ পেয়েছে তার কোনো খোঁজই নেই। আজ আমি পর, যাক আমিও দেখবো সময় মতো। না মানে খেলা দেখবো আর কি, বাংলাদেশ ভার্সেস ভারত T20।
সারাদিন ধকলের জন্য রুমে যাওয়া হয়নি, ফ্রেশও হওয়া হয়নি। বাবা ঢাকায় থাকতেন, সময় চাচ্চুদের বলে দিছে সব ব্যবস্থা করতে, তাই বাড়ি ভর্তি মেহমান। তাদের একমাত্র ভাতিজা বলে কথা, কোনো কমতি যেন না থাকে। বিয়ে দূরে হয়েছে তো কি হয়েছে, অনুষ্ঠান তো আর নিষেধ নয়, তাই এসব করা। আসলেই সারাদিন খুব দখল গেছে, ঠিকমতো খাওয়া হয়নি, তাও আবার জার্নি করে এসেছি। আরহার সাথেও তেমন দেখা হয়নি। সেই দুপুরে খাওয়ার সময় একটু চোখাচোখি হয়েছিল, এর বেশি কিছু না। মুখে হাসির রেখা, আবার লজ্জারও ছাপ। আমি মনে মনে বলছি, হেসে নাও বাবু, হেসে নাও। এখন গ্রামের বাড়ি এসেছি, প্রতিশোধ তো আমি নেবই, তবে একটু ছোট খুঁজছি। কেউ তো জানে না কতটা কষ্ট তুমি আমাকে দিয়েছ, সেটা কি সহজে ভোলা যায়? প্রতিশোধ তো আমি হারে হারে নেব। এখন রাত হয়ে গেছে, এখন অবধি আমার রুমে যাওয়া হয়নি। ফ্রেশ হতে হবে, তাই রুমে গেলাম। দরজা ঠেলে রুমে গিয়ে আমি অবাক, এটা কি আমার রুম? দেখার জন্য আবার বাইরে এলাম। আমার ভাবিরা সব কাজিনরা হেসে উঠল, সবাই আরহার সাথে বসে গল্প করছিল। না, এটা তো আমারই রুম, এত সুন্দর করে সাজানো। হয়তো বাসর ঘর বলে সাজিয়েছে, কিন্তু বাসর রাত তো 2 দিন আগে হয়ে গেছে। তবে বাসর রাতে তো কিছুই হয়নি, হয়েছে রাগ আর অভিমানে ভরা। বাসর রাতে মানুষ কত কি করে, আর আমরা শুধু অভিমান নিয়েই ছিলাম। এটাই হয়তো নিয়তি। রুমে আবার ঢুকলাম। আমাকে দেখতে পেয়ে সকলে মুচকি মুচকি হেসে চলে যাচ্ছিল। হঠাৎ একটা ভাবি, বিলাই তো ভালোভাবেই মেরেছ মনে হয়, আজ একটু সাবধানে মেরো। কথাটি একটু জোরেই বলল। এই বলে হাসতে হাসতে চলে গেল সবাই। আমি নির্বাক হয়ে রইলাম। কি বললো মাথায় কিছুই ঢুকছে না। কিসের বিলাই মেরেছি, কবেই বা বিলাই মারলাম? আরহা দেখি খাটের ওপর ঘোমটা দিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। হয়তো সে বুঝতে পেরেছে, যাক, আমার আর দাঁড়িয়ে থাকলে চলবে না। সারাদিন ব্যস্ত থাকার কারণে ফ্রেশ হওয়া হয়নি, তাই শাওয়াল নিতে চলে গেলাম। তারপর শাওয়াল করে চলে এলাম। শরীরটাও ভালো লাগছে না, আর লাগবেই বা কী করে? সারা রাত জার্নি, তার উপর আবার সারাদিন ধকল। এত সব কি আর জীবন সহ্য করে? তবুও চলতে হয়, নিয়তির খেলা। তারপর রেডি হয়ে বিছানায় শুতে যাব, এমন সময় দেখি আরহা বিছানায় বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। হয়তো অনেক কথা বলার আছে, যা আজ বলতে চায়। আর বলবেই বা কি? আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কিন্তু না, আমি এত সহজে তাকে ক্ষমা করব না। কি ভেবেছে আমি সব এত সহজে ভুলে যাব? তার দেওয়া অপমানগুলো যে আমাকে কুরে কুরে খাচ্ছে। হয়তো একটু ভালোবাসার জন্ম নেয়, তবে আবার সেই ভালোবাসা প্রতিশোধের নেশায় হারিয়ে যায়। স্মৃতিগুলো বারবার হানা দেয়। সব স্মৃতি মোছা যায় না, এটা বলা যাবে না। ভালোবাসার কাছে সবই হার মানে। তবে তার দেওয়া সব কিছু ভুলে যেতাম যদি সে ভালোবাসতো আমায়। কিন্তু সে তো ভালোবাসে না, এটা তার করুণা। হ্যাঁ, এটা সত্যিই করুণা। সেদিন আমার করুণ চাহনি দেখে তার মায়া হয়েছিল, তবে ভালোবাসা হয়নি। আর ভালোবাসা জিনিসটা এত সহজে আসে না, আর আসলেও বলে কহে আসে না, হঠাৎ করে আসে। যাকে ভালো লাগে তাকে সহজে ভোলা যায় না। আর আমিই বা কি করে বুঝবো এটা তার ভালোবাসা? যে মেয়ে একটা থাপ্পড়ের জন্য এত কিছু করতে পারে, হ্যাঁ তাই তো। দেখ, তোর এই নাটক ফাটক আমার একদম ভালো লাগছে না। সারাদিন খুব ধকল গেছে, এখন একটু বিশ্রাম নিতে হবে। যা, ফ্লোরে শো। কথাটা শুনে আরহা আমার দিকে ভুঁচকে তাকালো, হয়তো এটা আশা করেনি। আর এই সময় গ্রাম অঞ্চলে এখনো হালকা ঠান্ডা আছে। এই সময় ফ্লোরে ঘুমালে আর সর্দি তো লাগবেই, আবার মশার সাথে চতুর্থ বিশ্বযুদ্ধ। আরহা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। তাতে কি হয়েছে? আমি তো প্রতিশোধই নিব। কি ব্যাপার, শুনতে পাসনি? আমার ভুল হয়ে গেছে। কথাটা বলতে আমি জোরে চেঁচিয়ে, এই তোকে বলছি না আমি এখন কোনো কথা শুনতে রাজি না? আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে আরহা ভয় পেয়ে গেছে, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আরহা কিছুটা সরে গিয়ে, তোকে বলছি না কোনো কথা না বলতে? আসিফ, লাগছে, প্লিজ ছাড়ুন। লাগুক, তাতে আমার কি? বলেছিলাম না কোনো কথা না বলতে।
আসিফ ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। বললাম তো লাগুক। কি বলেছিলাম? আমি এখান থেকে নিচে শুতে বলিনি, আর কথা না বলতে বলিনি। এই বলে আসিফ আরো জোরে আরহার হাত দেয়ালের সাথে চেপে ধরে আছে। আরহার হাতে থাকা কাঁচের চুড়িগুলো ভেঙে চুরির টুকরো কিছু অংশ আরহার হাতে ঢুকতে আরহা চিৎকার করে উঠলো। আসিফের সেদিকে কোনো ক্ষিপ্ত নেই। আজ আসিফ প্রতিশোধের আগুনে আসক্ত হয়ে গেছে। আর সে কোনো অনুশোচন করবে না। চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। প্রতিশোধের নেশা তাকে আজ ঘিরে ধরেছে। এতটা নেশায় পরিণত হয়েছে যে আরহার হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র আগ্রহী নেই। আমি আপনাকে আমার ভুল হয়ে গেছে এই কথাটা শুধু বলতে চেয়েছিলাম। ভুল কাকে বলে তুই জানিস? আর তোর চেনেই বা কি? তোর মতো মেয়েরা আর কি পারবে? যে মেয়ে সামান্য একটা থাপ্পড়ের জন্য নিজের ইজ্জত নিয়ে খেলা করে, না জানি আরো কত কি করেছে। কথাটা শুনে আরহার মাথার জন্য আকাশ ভেঙে পড়লো। সে আসিফের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরহা কখন ভাবতে পারেনি যে আসিফ এই কথা আরহাকে বলবে। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি কি বললেন আপনি? তুই যেটা শুনেছিস সেটাই। এই তোদের মতো মেয়েদের শহরে, বন্দরে, হাটে বাজারে সব জায়গায় ঘর থাকে তো, আরহার থেকে দূরে যেতে যেতে। আপনি কি বলছেন এইসব? আমি একদম ঠিক কথা বলছি। যা বলছি একদম ঠিক বলছি। আপনি আর কত অপমান করবেন আমাকে? আমি জানতাম আপনি প্রতিশোধ নেবেন, তবে ভাবিনি আমায় একটা খারাপ মেয়ের অপবাদ দিবেন। আজ যে কথাটা আপনি বললেন তার প্রতিশোধ নেওয়ার চাইতে বেশি। আসিফ কিছু বলছে না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। এর শাস্তি আমি পাবো সেটা ভালো করে জানি। আমি ভাবতাম যত কষ্টই হোক না কেন বা আপনি দিয়ে থাকুন না কেন, আমি ছেড়ে যাব না। জানেন, মা আমায় সব সময় বলতো মেয়েদের বিয়ে একবারই হয়, সেটা যার সাথেই হোক না কেন বা যেভাবেই হোক না কেন তাকে নিয়েই সংসার সাজাতে হয়। আসিফ নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। আমার বান্ধবীরাও বলেছিল আপনাকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু আমি তাদের রাগ দেখিয়েছি। আমি জানি ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। যতই আপনার মনে আমার জন্য ঘৃণা জমে দেয়াল থাকুক না কেন, সেটা আমি ভালোবাসা দিয়ে ভেঙে দিব। আসিফ অবাক হয়ে আছে। আরহা এসব কি বলছে? আপনাকে ভালোবেসেছিলাম। আমি জানি এটা আপনি করুণা কিংবা মায়া ভাববেন, আর যাই ভাবুন না কেন তবু আমি আপনাকে ভালোবেসে যাব। তবে ভাবিনি আপনি আমায় এতটা নীচ ভাববেন, রাস্তার মেয়ের সাথে তুলনা করবেন। নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। আমি জানি আপনি আমায় বউ ভাবেন না, আর কখনো আপনি বউ ভাববেন কিনা সেটাও আমার জানা নেই। হওয়ার চেষ্টা করি না, এটা বলা ভুল হবে। আমি চেষ্টা করছি আপনার মনে একটু জায়গা করে নিতে, কিন্তু আমি যে আপনার কেউ না সেটা জানতাম না। একটা রাস্তার মেয়েকেও আপনি যেটা সম্মান করেন আমাকে আপনি সেটাও করেন না। আজ আসলেই খারাপ মেয়ে। এ বলে আরহা একটা বালিশ আর কাঁথা দিয়ে নিচে শুয়ে পড়লো। এখনো সে কাঁদছে। তার কান্না আজও চার দেওয়ালের মাঝে ফ্রেমে বন্দি থাকা ছবির মতো বন্ধ থাকবে। শুনতে পাবে না কেউ, শুধু আসিফ ছাড়া। আসিফ শুধু কথাগুলো শুনছে, আর কিছু বলছে না। আরহার কান্না ভেজা কণ্ঠ শুনে আসিফের কেমন যেন খারাপ লাগছে। একটু বেশি বলা হয়ে গেল না আজ? হয়তো বা আরহা এখনো কান্না করছে। এতটা কান্না করছে যে কখনো কান্নার সাথে হেসকে উঠছে। আসিফ হৃদয়ের জন্য ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। না, আজ মনে হয় সে বড় একটা ভুল করে ফেলেছে, খুব বড় একটা অপরাধ বোধ করছে। আসিফ ভাবতো সে করুণা করছে, তবে সে যে এতটা ভালোবাসবে সেটা জানা ছিল না। তখন রাত প্রায় 1টার মতো। গ্রামের মানুষ গভীর ঘুমে রয়েছে। এটা শহর নয় যে কখনো মানুষ জেগে থাকবে। সকল মানুষ বেঘুরে ঘুমাচ্ছে। আসিফ বেলকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরে দর্শনের মাঝে ছাড়ছে। আজও আকাশে ছাদকে ঘিরে অগণিত তারা ছিল, তবে এখন নেই। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, উত্তর থেকে ফাগুনের দমকা হাওয়ার মতো। এখন বাতাস বেছে, আর সে বাতাসে আসিফের সব রাগ, অভিমান, প্রতিশোধ, ভালোবাসার পূরণ হচ্ছে। না, আর কত চলবে অভিমান? কতই বা প্রতিশোধের নেশা তারা দিবে? ভালোবাসায় পরিণত করা যায় না? হে, যাই তো। তবে কেন এত বাধা? না, বাধা নাই তো। সে নিজে বাধা দেওয়া তৈরি করছে। আর কোনো বাধা নেই। আজ থেকে ভালোবাসা পূরণ করবে সবকিছু। বাইরে বৃষ্টি হচ্ছে। আসিফ রুমে এসেছে। হয়তো এখন বৃষ্টির পানি তার রাগ, অভিমান সব ধুয়ে ফেলতো, তবে তা আর করতে হয়নি। সবকিছু বাতাসের সাথে উড়ে গেছে, রেখে গেছে ভালোবাসা। আসিফ দেখছে আরহা কান্না করতে করতে নিচে শুয়ে পড়ছে। একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় এতটা সুন্দর লাগে তা আসিফের জানা ছিল না, তবে এখন জানা হয়ে গেছে। বাইরে বৃষ্টি আর হালকা বাতাসের কারণে আরহা শীতে কাঁপছে।
আসিফ সহ্য করতে পারছে না, কুলে করে উঠিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিল। পাশে আসিফে শুয়ে আছে আরহাকে জড়িয়ে ধরে আর বলতে থাকলো, আর কতকাল আরহা এভাবে চলবে? আর কতই বা রাগ অভিমান চলবে বলতে পারো? না, আর না এসব। এখন থেকে চলবে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা। হ্যাঁ, সেটাই। এত জোরে ধরলে আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আসিফ আরহার কণ্ঠ শুনে চমকে গেল। তুমি জেগে আছো? না, ছিলাম না, তবে তোমার এত জোরে ধরাতে জেগে গেলাম। ইস, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা। কথাটা বলতে পারলো না, আরহা তার আগে আসিফকে আরহার মুখ চেপে ধরলো। আর কখনো মরার কথা বলবে না। তুমি মারা গেলে আমার কি হবে বলো? আর হ্যাঁ, সরি তখনকার জন্য, প্লিজ ক্ষমা করে দাও। আই, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? স্বামী স্ত্রীর মাঝে কোনো ভুল থাকে না, বুঝছো? ভালোবাসি পাগলি। তোমাকেও ভালোবাসি পাগল। এই শোনো না, বাহিরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মুখরে সময় একটা জিনিস খুব ইচ্ছে করছে। কি? আসিফ তার মুখ আরহার কানের কাছে নিয়ে, বাবা ডাক শুনতে। তাই? কিন্তু বাবা ডাক শুনতে তো একটা যুদ্ধ করতে হয়। তাই? তাহলে যুদ্ধ শুরু করি। না, আরেকটু পড়তে তাদের নিচে যেতে হবে। তারপর আসিফ আরহার যুদ্ধ শুরু হলো। বাকি রাতটুকু ভালোবাসা পূরণ করলো তারা। এ রাত চিরস্মরণীয় হয়ে থাকবে। সকালে আসিফের ঘুম ভাঙল পানি ছিটে পড়াতে। সে দেখে আরহা দাঁড়িয়ে আছে, চোখে চশমা, শাড়ি পরে আছে, সদ্য গোসল করে এসেছে, কোমরে শাড়ি আঁচল গুজে রেখেছে। তাই আসিফের আর লোভ সামলাতে পারলো না, টান দিয়ে বুকের মাঝে ফেলে দিল। তারপর তার ঠোঁট নিজে দখল করে নিল।